তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টের নিজের রুট থাকে। তো ইন্ডিয়াতে আমার আর্টের রুট ছিল না আর কি। সোহেল ভাই মজার ছিল, সোহেল ভাইয়ের বাসানগর বাড়ি, উনি হচ্ছে গোদাগাড়িতে আসতো হেরোইন স্কোর করতে। তো আসলে এত পরিমাণ অডিও ভিজুয়াল কনজিউম করতেছি প্রত্যেক দিন ডে বাই ডে নানান ফরম্যাটে, তো সেই হিসাবে বাংলা কন্টেন্ট আসলে আমরা কম কনজিউম করতেছি। আমাদের R&D টিম আছে, খুব ইন্টারেস্টিং R&D টিম আছে, হ্যাঁ, যারা যারা বেসিক্যালি স্টোরি ইনভেস্টিগেট করে আর কি। ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে অন্য দেশ, অন্য কালচার, অন্য সোসাইটি আমরা অনেক দেখছি। আমাদের কালচারই আসলে ইনটেক আছে, ব্র্যান্ড নিউ আছে। এই অশ্লীলতার যুগের পর থেকে আসলে সিনেমা হলে ফ্যামিলি অডিয়েন্স যখন এটা থেকে মুখ ফিরায় নিছে, তখন থেকে আসলে আমাদের ধসটা নামছে। একটা আর্টিস্টদের মাজার বানাতে চাই আর কি। ঋত্বিক কুমার ঘটক, সে আমাদের স্কুলের স্টুডেন্ট। এইটা আমার ছোট বয়সে আমাকে খুব এম্পাওয়ার করছে। যারা শুধু এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল, যাদের নিজস্ব কোনো এজেন্ডা ছিল না, শুধু একটা সুন্দর দেশ তাদের এজেন্ডা ছিল, বৃহৎ একটা এজেন্ডা ছিল, তাদের স্বপ্ন কি পূরণ হলো? তো মোহাম্মদ তাওকির ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনার সময় হয়েছে আমাদের এখানে আসার জন্য। রিয়েলি অনার্ড যে আপনি টাইম করতে পারছেন। আপনার হচ্ছে আমি বিগ ফ্যান, মানে আপনার সিন পার্ট এবং শাটি কাপ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে মানে এত ইউনিকভাবে, এত রভাবে গল্প বলা অনেক দিন দেখি না। তো অনেকদিন পরে আপনার এসে বা শাটি কাপ দেখে আমি জাস্ট ফ্যাসিনেটেড হয়ে গেছি, উড়ে গেছি একদম। মানে আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন পর এমন কিছু দেখলাম যেটা একদম হৃদয়ে যা আঘাত করলো, যে সামথিং ভেরি র। আমরা একদম শুরু থেকে শুরু করি, মানে চাইল্ডহুড থেকে। আমি একটু প্যাশনেট ছিলাম, মানে ধরেন এমন না যে আমি সিনেমা বানাতে প্যাশনেট ছিলাম, আমি যেটাই করতাম সেটা প্যাশন নিয়ে করতাম। আমি আমার প্রথম শর্ট ফিল্মটা বানালাম ফেস্টিভ্যালে পাঠানোর জন্য। তো এইটা থেকে আমার যাত্রা আর কি, যাত্রা শুরু হয়েছে। এটা সাল কত হবে, কত সাল? এটা 2010-এ, মেবি 2010-এর কথা বলছি, আচ্ছা, 9 অথবা 10-এ। তারপরে তো আপনি সম্ভবত সিনেমাটোগ্রাফির উপরে পড়াশোনার জন্য ইন্ডিয়াতে গেছেন। হ্যাঁ, সেটা আরও অনেক পরে, মানে এটা তো আমি গেছি আমার গ্র্যাজুয়েশন করতে এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজে। তখন আমি সিনেমাটোগ্রাফি নিয়ে, আমার মেজর ছিল সিনেমাটোগ্রাফি। ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে আচ্ছা, ইন্ডিয়াতে পড়াশোনা করা অথবা সিনেমাটোগ্রাফি কেমন ছিল? ইউনিভার্সিটি পড়াশোনা, ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং। আমি যখন পড়তে গিয়েছি তার আগে আমার আসলে বেশ অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। যে তার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট ছবি কথা বলতে চাই, যেটা আসলেই আমার বানানো একটা খুবই ইন্টারেস্টিং কাজ আমার কাছে। সেটা হচ্ছে এই ছবিটার নাম গোল ও যোগ। গোল তো ও যোগ, মেবি আমি এটা দেখি নাই। হ্যাঁ, এটা এই আমার ছবিগুলো কোথাও নাই আসলে অনলাইনে। কেন? এগুলো ছোটবেলায় বানাইছি, ফেস্টিভ্যাল, নানান ফেস্টিভ্যালে ঘুরেছে, ওইভাবে রিলিজ করা হয়নি। ওইভাবে কখনো ইউটিউবে রিলিজ করা হয়নি। হয়তো টেলিভিশন প্রিমিয়ার হয়েছে কিছু কাজের, যেগুলো টেলিভিশনে একটু একবার দেখাইছে, এরকম আর কি। ওকে। তো গোলযোগের ব্যাপারটা যেটা হলো, গোলযোগ আমি বানাবো, গোলযোগের গল্পটা আমি সিঙ্গেল টেকে শ্যুট করতে চাই। তখন আমি তো ছোটই আর কি, তো 11 সালের কথা বলছি, 11 বা 12। তো সিঙ্গেল টেকে শ্যুট করব। এটার গল্পটা খুব ইন্টারেস্টিং, যে আমাদের এক আঙ্কেল, তার নাম ডাক্তার FM জাহিদ। তো উনি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট। তো একদিন আমাকে বলতেছে যে, শাইক, এইখানে আলুপট্টির মোড়ে দাঁড়ায় একটা ছেলে যদি দেয়ালে পিশাব করে, তাহলে সেই সময় একটা পলিটিক্যাল লোক কি করবে আর একটা কালচারাল অ্যাক্টিভিস্ট কি করবে বলো তো? তো উনি দুইটাই করতেন, উনি পলিটিক্সও করতেন। তা আমি বলছি, কি করবে আঙ্কেল? তো বলে যে কালচারাল অ্যাক্টিভিস্ট এইখানে দাঁড়ায় একটা মানববন্ধন টন্ধন করবে এটা নিয়ে, হ্যাঁ, সোচ্চার হবে এইভাবে। আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ও যে ওর কানের নিচে 2টা বাড়ি দিবে, দিয়ে বলবে এইখানে আর আর যদি তোকে দেখছি কোনোদিন, হ্যাঁ। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশটা এক চোখে দেখতে আসলে এরকমই। তো আমার তখন মনে হয়েছে যে আচ্ছা, এরকম যদি একটা ঘটনা ঘটে তাহলে বাকি মানুষজন কে কী করবে। তো তখন আমার মনে হচ্ছে যে এইটাকে যদি ইস্যু বানানো হয়, এটা যদি একটা ইস্যু হয়, তাহলে এই সোসাইটিতে আর কী কী দেখা যাবে। তো তখন আমি নানান জিনিসপত্র ভাবছি।
যে আচ্ছা। পলিটিক্যাল লোক কি করবে, সাধারণ মানুষ কি করবে, এনজিও কি করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করবে, অপোজিশন কি করবে, এরকম। তো এটা একটা এরকম 360 এরিয়ার ছবি, যে এখান থেকে শুরু হয়, এটা ঘুরতে 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 আবার ওই জায়গাটা এসে শেষ ভেরি হয়। ইন্টারেস্টিং। হ্যাঁ। তো এই ছবিটা করার জন্য তোমার সিঙ্গেল টেকে শ্যুট করতে হবে, এবং তখন সিঙ্গেল টেকে কি দিয়ে শ্যুট করবো আসলে, কারণ তখন তো টেকনিক্যাল তখন। টেকনোলজি এত ইয়ে না। তারপর হচ্ছে স্টেবিলিটি কিভাবে আসবে এটার, স্টেবিলাইজ কিভাবে করব, কারণ তখন তো আমাদের স্টেবিলাইজারও নাই, বা তখন বাংলাদেশে আসলে তখন স্টেবিলাইজার আসেনি। কারণ আমার মনে আছে তখন তার ইমিডিয়েট আগে কিছুদিন আগেই হয়তো ডিজুসের একটা বিজ্ঞাপন করছে রাশেদ জামান ভাই, এবং এই গল্প আমার পড়ে শোনা আর কি। তো তখন উনি একটা শোল্ডার রিগ বানাইছিল কাঠের, কাঁধে ক্যামেরা নেওয়ার জন্য। ওকে। তো আমার জার্নিটা শুরু হয় যে আচ্ছা কি ক্যামেরায় হতে পারে, এবং আমি এটা নানান জনের সাথে কথা বলি, সবাই আমাকে ঘুরায় দেয়, যেটা আসলে সম্ভব না। সম্ভব না। এবং এটার অ্যাক্টিং কিভাবে হবে, মানে ধরেন এখানে একটা ঘটনা ঘটতেছে, এটার পরে এটা শুরু হবে, তো ওইটা কিভাবে হবে। তো এই পুরো প্রসিডিওরটা আমরা একটা ম্যাপের মধ্যে বানাই, পুরো স্ক্রিপ্টটা, এবং এটাকে আমরা হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল দিয়ে মেনটেন করি। আমরা ঠিক বলতে আছে, কারা? মানে আমরা টিম আর কি। আপনার তখন টিম তখন তখন আমরা হয়ে গেছে? প্রোডাকশন হাউস হয়ে গেছে। হ্যাঁ, ওকে। মানে আমি তো সো আর্লি সোয়ারলি আমি আমরা যে প্রোডাকশন হাউস থেকে কাজ করছি, এটা তখন থেকেই আর কি স্টার্ট করছি। ফুটপ্রিন্ট ফিল্মস প্রোডাকশন। হ্যাঁ, ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এবং এইটা ছিল, এইটার কারণ ছিল যে আমার কাছে প্রথম থেকেই মনে হয়েছে যে সিনেমা বানাতে গেলে সিনেমার একটা আলাদা দল লাগবে। এটা একা হয় না। হ্যাঁ, এবং এটা যাদের সাথে আমি অ্যাক্টিভিজম করতেছি, তাদের সাথে ছবি বানাতে গেলে এইখানে স্কেজুয়াল এবং নানান আরো সাংগঠনিক কাজ, এটা একভাবে ব্যাহত হবে এবং দুইটাকে ডিস্টার্ব করবে। তো সিনেমার জন্য আলাদা প্রোডাকশন হাউস লাগবে। ওকে। তো এটা খুবই ইনিশিয়ালি ছিল, এবং এই ডিসিশনটা আজকে হয়তো আমরা কথা বলছি এই ডিসিশনের জন্যই, যেটা হলো যে তখন ইট ওয়াজ ভেরি, আমি বলবো যে খুব সাহসী সিদ্ধান্ত ছিল, মানে একটা স্কুলগামী অথবা তোর বয়স কম ছিল, এত কম বয়সে এই সিদ্ধান্ত কিভাবে নিলেন? মানে তখন তো আসলে সিনেমা দেখা শুরু করে ফেলছি, তখন দেখি যে সিনেমা হয় প্রোডাকশন হাউস থেকে, হ্যাঁ। স্টুডিও থেকে, তার মানে স্টুডিও লাগবে। এবং সিনেমা বানাতে গেলে যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে তার আগে তো একটা ছবি বানায় ফেললাম সংগঠনের সাথে, পরে যখন এটা বানাতে আসছি তখন আমার মনে হয়েছে যে কিছু মানুষ দরকার যারা ডেডিকেটেডলি এই ছবিটা বানাবে বা পরের ছবিগুলো বানাবে, এবং আমরা এক হয়ে বানাবো আর কি। তারা কি ফ্রেন্ডস ছিল আপনার, নাকি জাস্ট খালি র্যান্ডম পিপল? বন্ধু বান্ধব ছিল, তারপর সিনিয়রই বেশি মানুষ ছিল, আমার বড় ভাই ছিল। আমার বড় ভাই খুব ইম্পর্টেন্ট লোক আমার জন্য। আপনার আপন বড় ভাই? আমার আপন বড় ভাই। ওকে। সিনেমা মানে ফিল্ম স্কুলে পড়তে যাওয়ার আগে আমি ফিল্ম স্কুলে যা পড়েছি তার অলমোস্ট 80% জিনিসপত্র আমি এক্সিকিউট করে ফেলছি, কিন্তু আমি জানতাম না এগুলো কি। অনেক টার্মই আমি জানতাম না, প্রাতিষ্ঠানিকভাবে তখন জানলেন যে? হ্যাঁ, তার আগে হয়তো আমি নানান জায়গায় নানান শর্ট কোর্স করেছি, নানান বই পড়েছি, নানান কিছু নানান জায়গা থেকে শেখার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে তো প্রাতিষ্ঠানিকভাবে ইয়ে ছিল না। আর আমি যেহেতু টেকনিক্যালিটিও ডিল করতেছি, তখন টেকনিক্যালি এত জিনিসপত্র আসলে বাংলাদেশেও অ্যাভেলেবেল ছিল না, অনলাইনেও এত অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা। তো এই আর কি। তারপর পড়তে গেলাম, এবং পড়তে যেয়ে তখন আমি অলরেডি আমার অনেকগুলো সিনেমা ভালো ফেস্টিভ্যালে চলে গিয়েছে, তখন যাচ্ছে। তো যেয়ে তখন ফিল করলাম যে আমি তো সুপারস্টার আর কি। আচ্ছা আচ্ছা। কারণ আমি যেই তখন ইফি অ্যাটেন্ড করলাম, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে হাউ মেনি ফিল্মস আপনি ওখানে যাওয়ার আগে বানাইছেন? গোলযোগ, হ্যাঁ। গোলযোগ, গ্যাস বেলুন, লামা, কঙ্কপুরাণ, 4টা, আয়না হচ্ছে, আয়না সিনেমার নাম খুঁজছি, 4টা বা 5টা ছবি আমি বানিয়ে ফেলেছি, এবং যাওয়ার পরে আমি 2টা ছবি বানিয়েছি, সব শর্ট ফিল্ম। হ্যাঁ, ডকুমেন্টারি বানাইছিলাম কিছু। তো আমি খুবই কম কাজ করছি, মানে এটা তো লম্বা সময়, মানে ধরেন প্রত্যেক বছর দেখা গেছে 1 বছরে একটা ছবি বানাইছি আর কি। শর্ট ফিল্ম হলেও 1 বছরে একটা এরকমই আর কি গড়ে হয়েছে আর কি। তো ওইখানে যাওয়ার পরেও 2টা ছবি, একটা ছবি তো কাজ শুরু করে যে ওখানে যে শেষ করেছে, আরেকটা ছবি বোধহয় আগেই শেষ করে গিয়েছিলাম, আয়না, বা ওইটার আয়নাই কি লাস্ট। আচ্ছা, 2টা ছবি নিয়ে একটু কনফিউশন আছে, সিনেমার নাম খুঁজছি, আয়না, এই 2টা আগে পরে হয়তো। তো এগুলো নিয়ে নানান জায়গায় যাওয়া, এবং তখন একটা ভালো ইন্টারেস্টিং অ্যাওয়ার্ড পেলাম, একটা সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে গোল্ডেন কমা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেলাম। ওকে। তো সব কিছু মিলে একটা স্মুথ জার্নি ছিল, এবং ওখানে যে আসলে ইন্টারেস্টিং ছিল। এবং আমি শুধু যে আমার ফিল্ম স্কুলে যেতাম এমন না, আমি অন্য ফিল্ম স্কুলগুলো ভিজিট করেছি, সেগুলোতে যে থাকা,
সেখানে বন্ধু হওয়া, সেখান থেকে শেখা। হ্যাঁ, তো এইগুলোও ছিল আর কি। কত বছরের ছিল এটা জানি এটা ইন্ডিয়াতে? টু আমার ইয়ার্স কোর্সটা ছিল 3 বছরের, 3 বছরের। বছরের গ্রাজুয়েশন। ওকে, এটার নাম কি ছিল কোর্সটার? এটা হচ্ছে বিএসসি ইন সিনেমা। বিএসসি ইন সিনেমা। সিনেমা ওকে, টেকনিক্যালিটি একদম ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোর্স, টাইপের। হ্যাঁ, হ্যাঁ, একদম টেকনিক্যাল কোর্স। ওকে। সো ওইটা হচ্ছে, ওটার পরে আপনি বাংলাদেশে চলে আসলেন এবং না, ওইটার পরে আমি ওখানেই কাজ করছি। মানে আমি যখন পড়ি তখন আমি অলরেডি ওইখানে নানান কিছু সে সম্পৃক্ত হয়ে গেছি। তো আমি একদম বলি যে আমি একদম একটা সেট ক্যারিয়ার ছেড়ে আসছি আর কি। ইন্ডিয়াতে হ্যাঁ, কারণ ওইখানে আমি খুবই প্রপার কাজ করছিলাম এবং যেমন গ্রোথ খুবই ভালো ছিল। আমি ওইখানে সুপার মোশনের কাজ করা শুরু করেছিলাম এবং আম, আমরা নিজের একটা এজেন্সি স্টার্ট করেছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। হ্যাঁ, ওকে, তো যেটাও খুব ভালোই আগাচ্ছিল। তো আচ্ছা। সবকিছু মিলায় আমার কাছে মনে হলো যে আমার যে উদ্দেশ্যে এখানে আসা, হুম, আমি নিজে যে সিনেমাটা বানাতে চাই, এটা আসলে এখান থেকে হবে না। ওকে, মানে এইখানে আপনি আমি আমার ইন্ডিয়াতে সিনেমাটা থাকলেও আপনার বানাতে একটা পারবো। সেট একটা হ্যাঁ, কারণ আমি তো ওখানে ক্যারিয়ার, ওখানে খুব একটা ভালো ক্যারিয়ার হতো, জি, মানে ইন টার্মস অফ মনিটারি ভ্যালু জি, 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 ওখানে একটা একদম। খুব ভালো কিছু হতো। বাট জি, আপনি ওটা ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসলেন, হুইচ ইজ লাইক ভেরি রেয়ার। কারণ কি জানেন, আমি আমার ব্যাচের যদি কথা চিন্তা করি, আমি 2010-এ এসএসসি পাস করছি, আমি 2011-তে 11তে। ওকে, মানে সিমিলার। একদম কাছাকাছি হ্যাঁ, সবাই। সো আমার ব্যাচের ছেলে পেলে যারা ছিল, আমি দেখি মানে ব্রিলিয়ান্ট ছেলে পেলে, তারা কিন্তু ম্যাক্সিমামই বিদেশ চলে গেছে। তো এখন এই বাইরে যাওয়ার যে একটা একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে যে বাংলাদেশ ভালো না, সো আমার একটা সেট ক্যারিয়ার লাগবে অথবা একটা ভালো লাইফস্টাইল লাগবে, লেটস মুভ অ্যাব্রড। এই যে একটা ধারণা, এটা এটা তো আপনি ব্রেক করলেন, মানে আপনার একটা সেট ক্যারিয়ার সেটা হয়েও গেছে অলমোস্ট, সেটা বাদ দিয়ে আপনি বাংলাদেশে চলে আসলেন। হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন আফটার দ্যাট, মানে বিহাইন্ড দিস? আমি তো আসলে সিনেমা বানানো শিখতে গিয়েছিলাম, সিনেমা বানাতে যাইনি ইন্ডিয়াতে। ওকে, তো ধরেন আহ, হ্যাঁ, কালচার খুবই কাছাকাছি আর কি, ইন্ডিয়ান কালচার। কারণ ফিল্ম স্কুলগুলোয় তো আসলে কালচারের এক্সচেঞ্জই হয় আর কি, আমরা আমাদের চিন্তা এক্সচেঞ্জ করি। ধরেন আমার যে একটা গার্ড ক্যারেক্টার, আমার আর 5টা বন্ধুর গার্ড ক্যারেক্টারটা একদম ভিন্ন। কারণ ও ওর জোন থেকে, ওর স্পেস থেকে ওর গার্ডটা তৈরি করে, ওর সোসাইটি থেকে তৈরি করে। তো খুব ভিন্ন কিছু তা বলবো না, কিন্তু মানে সোসাইটির যে কোর, যেমন ধরেন থাকে না যে সাটিকাপ একটা বাংলাদেশি প্রজেক্ট, হুম, কিন্তু সাটিকাপের কোর যে রাজশাহীর, এইটা বাংলাদেশের মানুষ টের পায়। হ্যাঁ, হুম, তাই না, যে এটার একটা নিজস্ব আঞ্চলিকতা আছে। একদম। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টের নিজের রুট থাকে। হুম, তো ইন্ডিয়াতে আমার আর্টের রুট ছিল না আর কি। তো আচ্ছা। আমার আর্টের রুট আমার দেশেই ছিল। তো আমার আসলে যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্য শেষ করে আমার আসলে দেশেই আসার কথা ছিল। তো ওটা কি ব্যাক করে আপনি মানে নতুন কিছু স্টার্ট করলেন নাকি ইট ওয়াজ না, ওই যে ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট? হ্যাঁ, ফুটপ্রিন্টে দেশে ব্যাক এসে। করলেন এবং সেখানে আপনার রাজশাহীতেই জি, ষাটি কাপ হ্যাঁ, না, রাজশাহীতে ব্যাক করার পর আমি তো ব্যাক করলাম হচ্ছে 17 শেষ দিকে বা 18-তে। 18তে। ওকে, তো তখন ব্যাক করে কিছুদিন আমার বন্ধু বান্ধবদের সাথে নানান কিছু করলাম একসাথে আমরা, সেগুলো করতে থাকলাম। এবং যখন কোভিডটা শুরু হলো, কোভিডের আগে আমরা একটা অন্য কাজ করতেছিলাম। কি কাজ আমরা করতেছিলেন? একটা অ্যানথ্রোলজিক্যাল ফিল্ম বানানোর প্ল্যান করতেছিলাম 11 নম্বর সেক্টর নিয়ে। হ্যাঁ, হুম, মুক্তিযুদ্ধের। মুক্তিযোদ্ধার। ওকে, তো আমরা কর্নেল তাহেরের সেক্টর। ওকে, তো তখন আমরা ওইটার R&D করতেছি যখন কোভিড শুরু হয়ে গেছে, এবং আমরা একদম ইমিডিয়েট লকডাউন হবে তখন আসলে ওইটা থেকে ফিরছি মাত্র, এবং ফিরে বাসায় বন্দি হয়ে গেছি। ওকে, তো তখন আসলে বাসায় ফিরে তো আবার ধরেন সিরিজ রিভাইজ দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, হুম। পছন্দের সিরিজ রিভাইজ দেওয়া শুরু হয়েছে। তো তখন তো কাজ ছিল না আসলে। তখন কোনো কাজ ছিল না। তো তার মধ্যে ব্রেকিং ব্যাড হচ্ছে প্রচুর ইন্সপায়ার করেছে যে আচ্ছা ঠিক আছে। ব্রেকিং ব্যাড, হ্যাঁ, টেল মি অ্যাবাউট ব্রেকিং ব্যাড। কারণ আমি কারো কোনো ডিরেক্টরের কাছ থেকে বা কোনো সিনেমা কেন্দ্রিক মানুষের কাছ থেকে ব্রেকিং ব্যাড সম্পর্কে শুনিনি। হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ব্রেকিং ব্যাড, মানে
হোয়াট থিংস? আসলে ব্রেকিং ব্যাডের ইউনিভার্সে আমি হারাই গেছিলাম আর কি। মানে ওদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছিল এবং আমি মানে আমার মনে হতো যে আমি আসলে ওই স্পেসটায় আছি এবং আমি ওদেরকে আরো দেখতে চাই, ওদের সাথে থাকতে চাই। হ্যাঁ, কারণ ব্রেকিং ব্যাড আমি অনেকবার দেখছি আসলে লাইফে। অনেকবার? হ্যাঁ, মেবি ব্রেকিং ব্যাডই আমি সবচেয়ে বেশি দেখছি রিভাইজ দেখা। আচ্ছা, হয়তো লাস্ট বা 7 নাম্বার বার দেখছি আর কি 7 সবগুলো নাম্বার? সিজন। কিন্তু অনেকে তো বলে এটা খুবই বোরিং এবং খুবই স্লো। আহ, বাট ইয়া, ডেফিনেটলি মানে আমার কাছে তো এটা ফ্যাসিনেটিং। মানে যেভাবে বিল্ড আপ হয়, যেভাবে হচ্ছে অদ্ভুত যে অদ্ভুত। যেভাবে অভিনয় হয়। হ্যাঁ, হাইজেনবার্গ, ও হাইজেনবার্গ। ভাই। তো ইটস লাইক হ্যাঁ, অসাধারণ, হ্যাঁ। তো ওইটাই আর কি। তো তো তখন ওটা আপনাকে ইন্সপায়ার করলো? হ্যাঁ, তখন তখন যেটা ইন্সপায়ার করলো যে সিরিজ বানানো কেমনে যায়, কারণ আমরাও যখন পড়ছি না, আমরা সিরিজ টিরিজ বানাই কেমনে, এই হুম। কুকিং প্রসেস, রাইটিং প্রসেস, এরকম ওটাই শিখিনি আর কি স্কুলে। তখনও সিরিজ, কনভেনশনাল ফিল্ম স্কুলে সিরিজ তখনও পড়াতো না মনে হয়। না, আমাদের ওখানেও পড়াতো নতুন না আর জিনিস কি। ছিল এটা। হ্যাঁ, নতুন মানে তখন আমাদের সাবকন্টিনেন্টে তো এটা নতুনই, ভেরি কিন্তু ভেরি নতুন। ওয়ার্ল্ড ওয়াইড এটা তো অনেক অনেক পুরান। অনেক পুরানা, রাইট। তো তখন আর কি মনে হলো যে একটা অ্যাকশন কিছু বানানো যায় কিনা সিরিজ। তো ব্রেকিং তখন ব্যাডের মতো। ওকে, ওকে। ব্রেকিং ব্যাডের মতো কিনা না, ঠিক আছে, জানি না, বুঝতে কিন্তু পারছি, হ্যাঁ হ্যাঁ, মানে ভাইবটা মূল ওরকম। টার্গেট ছিল যে একটা অ্যাকশন সিরিজ অ্যাকশন বানাবো, কিছু বানাইতে হবে। একটা অ্যাকশন সিরিজ বানাবো। তো তখন আমরা কোভিডের মধ্যে প্রথমে ট্রাই করলাম যে অ্যাকশন ক্রিয়েট করতে পারি কিনা ওইটা দেখি। হুম, তো আমরা গভীর রাতে রাতে লুকায় হুম, লকডাউনের মধ্যে বের হয়ে আমরা নিজেরাই সাজতাম নানান ক্যারেক্টার, হুম। সেজে আমরা অ্যাক্টিং করতাম। তো আচ্ছা। করে করে আমরা এরকম একটা ছোট্ট প্রোমো বানালাম। তো প্রোমোটা অনেকদিন পর খুঁজে পেয়েছি আর কি, ওটা খুবই ইন্টারেস্টিং। মানে ইভেন আমার কাছে শাটি কাপের মূল মূল ট্রেলার ফেলারের চেয়ে ওইটা বেশি ফ্যাসিনেটিং লাগে, কারণ ওইটার মধ্যে ওটা আরো র আর কি, মানে ওটা বোঝাই যায় যে এরা কিছু জানে না আর কি। সো ওইটাতে আপনি ওকে, একদম একদম মানে থাকে না যে আপনার নিজের মোবাইলে ভিডিও করা ভিডিওর মতো ফিল দিবে আর কি। ওকে। তো ওইটা আসলে আমরা তখন ইয়ে করলাম, করে দেখলাম অ্যাকশন ক্রিয়েট হয়, তারপর লিখতে শুরু করলাম। লেখার প্রসেসটা কি? আপনি তো খুব ফ্যাসিনেটিং লেখেন দেখতেছি। মানে লেখার ডায়ালগ, প্রসেসটা আপনি স্ক্রিন প্লে লেখেন। হ্যাঁ, সো স্ক্রিন প্লে লিখতে গেলে তো আপনাকে ধরেন লোকেশন, হুম, তারপরে কোন সময়ে হবে, হুম, এভরিথিং ইউ হ্যাভ টু মেক ইন ডিটেল। হুম। সো একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি নিজে লিখতে পারি না। হ্যাঁ, নিজে লিখতে পারি না, কারণ আমি লেখার সময় ভিজুয়াল করতে পারি না। আমার মাথার সিনেমা হলে জিনিসটা চলতে থাকে এবং আমি ডিসক্রাইব করতে থাকি, এবং আমার পার্টনাররা, আমরা যারা একসাথে লিখি, তারা এটা রেকর্ড করে অথবা লেখে। হ্যাঁ, ইন্টারেস্টিং। তো ষাটি কাপেরটা ছিল যে ষাটি কাপেরটার সময় আমরা হচ্ছে এই জোনটা দেখা শুরু করলাম, কারণ ধরেন এই মাটির নিচের পৃথিবীর যে মানুষগুলো, যাদেরকে আমরা রেকগনাইজ করি না, হুম। যাদেরকে আমরা বলি যে যারা অসৎ অলমোস্ট পথে আছে আর ইনভিজিবল, কি, হ্যাঁ। ইনভিজিবল আর কি। তো উনাদের সাথে তখন আমাদের সখ্যতা তৈরি হওয়া শুরু করলো, তাদেরকে জানা শুরু করলাম, হুম। তাদের কাজ, তাদের লোকেশন, তারা কি করে, হ্যাঁ, পৃথিবীটা কেমন। তো তখন আমরা এইভাবে করে লেখাটা শুরু করলাম, এবং আম, শাটি কাপের বাবু ভাই, হুম। জয়নাল, এরা আমরা একসাথে কাজ করি আর কি। তো তারপর হচ্ছে উত্তম, মানে পুলিশ। তো আমরা হচ্ছে তখন রাইটিং টিম, আমরা বিশেষ করে বাবু ভাই আর জয়নাল, আমরা নানান লোকেশনে যেতাম, হুম। যে আমরা নিজেরা অ্যাক্টিং করতাম। করতে 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 ও আচ্ছা এটা তো ভালো লাগছে, তারপর ওটা লিখতাম আর কি। এই ডায়লগটা তো এইভাবে দেওয়া যায়। তো ওইভাবে আসলে শাটি কাপটা লেখা। শাটিকা, মানে এটা কিভাবে হলো? আমি আমি আই ওয়াজ জাস্ট ফ্যাসিনেটেড বিকজ মানে যে ক্যারেক্টারগুলা, এগুলো তো কারো দেখার কথা না। দেওয়ার লাইক, মানে আপনি যেভাবে বড় হয়েছেন বা আপনি আপনি আপনার আপনার সারাউন্ডিংসে কি এগুলো ছিল? মানে সারাউন্ডিংসে মানে কি, আমার বন্ধু বান্ধব ছিল হচ্ছে সব দুষ্টু আর কি। আচ্ছা। মানে হ্যাঁ, আমার সব বন্ধু বান্ধব ছিল হচ্ছে লাস্ট বেঞ্চার, আমি নিজেও লাস্ট বেঞ্চার, কিন্তু আমাকে বোধহয় ওরা রাখতো ব্যালেন্স করার জন্য আর কি। আমি মীমাংসার লোক ছিলাম আর কি, হ্যাংলা পাতলা ছিলাম। তো আমার বন্ধু বান্ধব মারামারি করতো, হ্যাঁ, তো নানান কিছু করতো। মানে তার মানে আপনার দেখা ছিল জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইটা তো ধরেন একটা স্কুল বয়সে, একটা টিনেজার সময়ে যে একটা হিরোইজম আসে ওইখান থেকে, কিন্তু আসলে
এই ওয়ার্ল্ডের যে মানুষজন তখন তো মানে ওই জায়গা থেকে দেখতে গেলে এরা মাফিয়া আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যখন এটা বানাচ্ছি তখন এরা হচ্ছে ছোট ছোট কীটপতঙ্গ আর কি সোসাইটিতে, কারণ এরা কেউই আসলে ওই লোকটা না যেই লোকটা হচ্ছে সবচেয়ে প্রভাবশালী। সেই সবচেয়ে প্রভাবশালী লোককে আমরা জানি না আর কি, এই জুজুটাকে আর কি। ওকে। আমরা জানি যারা লোকালি ড্রাগ সাপ্লায়ার, ডিলার, এদেরকে আসলে আমরা দেখি। মানে এরা আসলে মানে এদেরকে ধরেও লাভ নাই, এদেরকে মেরেও লাভ নাই। দে আর লাইক নট, মানে তারা কোনো কিছু নিয়ন্ত্রণ করে না, পড়ে গেছে আর কি, হ্যাঁ। এই চক্করে চক্করের মধ্যে পড়ে এদিকে গেছে, বের হতে পারছে না। বেরোতে পারতেছে না। কিন্তু মেইন যে মানে যার হাতে নিয়ন্ত্রণ তাকে তাকে আমরা আসলে ধরাছোঁয়ার বাইরে। না না না, ইভেন তাকে দেখতেই পাই না। মানে আমরা তো নাই, ইভেন আমাদের যে মানে অথরিটি আছে তারাও তো আসলে ধরতে পারতেছে না যে কারা আসলে এগুলো নিয়ন্ত্রণ করতেছে। কারা এরা? এবং সরকার চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, দে আর লাইক স্মুথ, তারা স্মুথলি পার হয়েছে সবকিছু। জি। দ্যাটস দ্য মূল মেসেজ। এবং ভেরি গুড আপনারা যেভাবে শার্টি কাপটা বানাইছেন, আমি জাস্ট ফ্যাসিনেটেড। সো ক্যারেক্টারগুলো বিল্ড আপ যে হলো, জি। আমার কাছে মনে হয়েছে যে এই যে ফাজু অথবা বাবু ভাই, আমি যখন প্রথম দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে দে আর নট অ্যাক্টার্স, তারা হচ্ছে ওই মানুষগুলাই। জি। আপনি হয়তো ওখান থেকে পিক করে নিয়ে এসে Pick করে এদেরকে নিয়ে বসাই দিয়েছেন যে ওরা ওই কাজটাই করতেছে, বাট রিয়েলিটি তো সেটা না, তারা তো জেনুইন অ্যাক্টর্স। সবাই নন প্রফেশনাল, নন অ্যাক্টর আর কি, non- কিন্তু তারা আসলে কেউই সোহেল ভাই ছাড়া, সিনপাটের যে সোহেল শেখ, উনি ছাড়া বাকি সবাই আসলে নর্মাল মানুষ। ও আচ্ছা, আরেকজন বাই প্রফেশন হাবিবুল বাশার যে চরিত্রটা ছিল সাংবাদিক সিনপাটে, সে সাংবাদিক আসলে, ওকে। অরিজিনালি সাংবাদিক। তো বাকি যারা তারা নর্মাল মানুষ আর কি, তারা আসলে ড্রাগসের সাথেও নাই, অ্যাক্টিং এর সাথেও নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা ফিল্মের সাথে আছে আর কি। ওকে। তো এইটা খুবই ইয়ে ছিল, কারণ হচ্ছে আমাদের স্টাইল হচ্ছে আমরা আর্টিস্টদের সাথে যুক্ত হতে থাকি লেখার সময় থেকেই। তো লেখার সময় থেকেই। হ্যাঁ, তো ওকে। মেইন প্রাইমারি কাস্ট সহ সেকেন্ডারি কাস্টও অলমোস্ট আসলে লিখতে লিখতেই লক হয়ে গেছে। তো যেটা হয়েছে সে এটার সাথে বাড়তে পারছে, এবং প্রত্যেক কাজে এরকমই হয়েছে এই পর্যন্ত। আমরা চেষ্টা করছি আর্লি স্টেজে অনবোর্ড করার জন্য, করতে আর্টিস্টকে, তাহলে যেটা হয় যে সে একভাবে নিজে এই ক্যারেক্টারটার সাথে ইনভেস্টেড হতে পারে, এবং সে নিজেও হান্ট করতে পারে যে এই লোকটা কে আসলে। তো ওইটা আসলে এবং আমাদের প্রসেসেই এটা আছে যে আমাদের আসলে টিমটাই, আমরা খুব ইন্ডিপেন্ডেন্ট, তো আমরা তো সবাই এক জায়গায় থাকি, একটা জায়গা থেকে অপারেট করি। তো লেখার শুরু থেকেই আসলে আইডিয়াটা যখন আসে লেখারও আরও আগে, তখন থেকে আসলে সবাই অনবোর্ড হতে থাকে পেছনের মানুষ। তো ধরেন হাউ মেনি পিপল মানে আপনাদের টিমে? আমাদের টিমটা আসলে বড় এখন, আসলে এটা স্ক্যাটার্ড টিম, কারণ খুলনাতেও আমাদের একটা অংশ আছে, রাজশাহীতে আছে, ঢাকায় আছে, আরো নানান অংশে আমরা এখন মানুষ বানাচ্ছি। তো আমরা হয়তো সব মিলায় 20-25 জন হব আর কি। তো এভরিওয়ান ইজ পেইড? মানে এটা প্রজেক্ট বেসিসে বেশিরভাগই, আর কিছু মানুষ আছে যারা মান্থলি উইথড্র করে। ওকে ওকে। সো ভেরি গুড, মানে একটা টিম নিয়ে আপনারা নামছেন, এবং আপনারা একটা একটা ইন্টারভিউতে দেখলাম বলতেছেন যে আমরা আসলে খুবই ইন্ডিপেন্ডেন্ট, মানে কালকে যদি আমাদেরকে শ্যুট করতে হয় উই ডোন্ট নিড এনিওয়ান। জি জি জি। সো ভেরি গুড, মানে এটা এটা ফ্যাসিনেটিং এফোর্ট যে আপনারা এইভাবে একটা প্রোডাকশন হাউস বানাইতে পারছেন। হ্যাটস অফ। শার্টি কাপের পরে আসলো Scene সিন part। পার্ট, এবং সিন পার্টের আমি আরেকটা ব্যাপার দেখে খুব অবাক হলাম যে সোহেল ভাই, হি ইজ এ রিয়েল টাইম ক্রিমিনাল। রিয়েল টাইম ক্রিমিনাল, এবং তাকে আপনারা বের করে নিয়ে আসেন, এবং শুটিং এর মাঝখানেও নাকি তাকে হচ্ছে যে কোর্টে নিয়ে যায় তাকে আপনারা। হ্যাঁ, কারণ তার তো সব কেসে ওয়ারেন্ট ছিল আর কি, কোনো জামিন ছিল না। কিভাবে বানালেন ভাই এটা, কিভাবে সম্ভব হলো, মানে সিন পার্টটা কিভাবে আসলো? ওইটা ব্যাপারটা হচ্ছে যে আরেকটু বেশি পাগলামি করতে চাইছি শাটিকাপের চেয়ে। শাটিকাপের সময় তো আমাদের কন্ট্রোল সবকিছু করতে হয়েছে আর কি, কন্ট্রোল জোনের মধ্যে, যেগুলো আমাদের নিজেদের ক্যাপাসিটি আছে। কিন্তু সিন পার্টের সময় আমরা আসলে একটা রিয়েল টাইম ক্রিমিনালকেই ফলো করতে চাইছিলাম, ওকে। যে উনি আসলে, এবং অনেক কিছুই আসলে রিয়েল অ্যাম্বিয়েন্সে রিয়েল ঘটনা শ্যুট করার ইচ্ছা ছিল সিনপাটের সময়। তো তখন ওইভাবে সোহেল ভাইকে পিক করা, সোহেল ভাইকে কিন্তু আমরা পাইছি শাটিকাপের সময়, মানে ওনাকে অবজার্ভ করা শুরু করছি। সোহেল ভাই মজার ছিল, সোহেল ভাইয়ের বাসানগর বাড়ি, উনি হচ্ছে গোদাগাড়িতে আসতো হেরোইন স্কোর করতে, ওইখান থেকে হেরোইন কিনে সে আমাদের যে মোড়টা, এটার নাম ভদ্রার মোড় রাজশাহীতে,
তো উনি বাসে এসে ভদ্রামোড়ে নামতো এবং ভদ্রামোড় থেকে আরেকটা বাস নিয়ে এসে ইয়েতে যেত। তো ভদ্রামোড়ে ওইখানে আমরা নানান মানুষকে বলে রাখছিলাম যে এই লোকটাকে পাইলে আমাদের একটু খবর দিন। তো ওনাকে ওখান থেকে আমরা ধরে নিয়ে যেতাম, যে ওনার কাছ থেকে শুনতাম। তো উনি খুবই ইন্টারেস্টিং লোক ছিল। উনি কিন্তু লাইফে অনেক বড় ধরনের ক্রাইম করেনি, সোহেল ভাই নিজের যেমন পেটি ক্রাইমস। পেটি ক্রাইমস, এবং উনি সব কিছুর মধ্যেই ছিল আর কি। ধরেন পলিটিক্যালি সে নানান কিছু করছে, ডাকাতি করছে, চুরি করছে, ড্রাগস বেচছে, মানে উনি মৌসুমি ক্রিমিনাল আর কি। যখন যেটা লাগছে কিছু টাকা লাগবে সে হয়তো কিছু করছে। ওইভাবে, হ্যাঁ ওইভাবে। তো তাকে নিয়ে হচ্ছে একটা ফুল সিরিজ বানানো, ইটস লাইক ভেরি ব্রেভ ডিসিশন। মানে খুবই থ্রিলিং ইন্টারেস্টিং প্রজেক্ট। আপনারাও নিজেদেরকে এক্সপিরিয়েন্স করছেন বা আপনারা নিজেদেরকে আবিষ্কার করছেন ইন দ্য একদম একদম প্রসেস। একদম। বাট আমরা আপনার কাছ থেকে মানে আরো বেশি কাজ আশা করি, অনেস্টলি স্পিকিং। মানে আপনার কাজ দেখতে খুব ভালো লাগে। তো সো আপনার এরপরে দেলুপি আসলো, লাইক মাস্টারপিস, আনাদার মাস্টারপিস। না ভাই। সো এরপরে কি প্রজেক্ট করছেন? এখন আমি একটা বাচ্চার ছবি লিখতেছি। বাচ্চার ছবি লিখতেছি মানে সরি, বাচ্চার ছবির এটা এখন আসলে প্রি প্রোডাকশন চলে আর কি। এই বছর শুট করবো আর কি। আচ্ছা, এটা অনেক পুরান স্ক্রিপ্ট আমাদের, পুরাতন স্ক্রিপ্ট। অনেক পুরান স্ক্রিপ্ট, এবং এটা আমরা 24-25 অর্থ বছরে এটা এই স্ক্রিপ্টে অনুদান পাই আর কি। অনুদান পেয়েছেন অলরেডি? হ্যাঁ, সরকারি ওকে অনুদান। ওকে ওকে, গ্রেট। অ্যান্ড আমাদের আমাদের দেশে আসলে বাচ্চাদের সিনেমা কিন্তু খুব কম হচ্ছে। একসময় যেমন দীপুর নাম্বার 2 একটা সিনেমা ছিল, ও মাই গড, মানে আমরা যে কতবার দেখছি এই সিনেমা, মানে এবং দিস সিনেমাস আর রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ এবং উনি কিন্তু আমার মেইন গুরু আর কি, মোর্শেদুল ইসলাম। মুর্শিদুল ইসলাম। ওকে, সো মানে আপনার কি মনে হয় যে আরো বেশি বেশি সিনেমা আসা উচিত না বাচ্চাদের? অবশ্যই, মানে এবং ধরেন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? অনেক বেশি, অনেক বেশি। এবং কারণ কি, মানে এখানে যেই পরিমাণ অডিয়েন্স এবং যেই পরিমাণ সিনেমার প্রয়োজন, সেটা তো আসলে অনেক কম আর কি। কারণ ডেফিনেটলি। সেইটার আমরা তো আসলে এত পরিমাণ অডিও ভিজুয়াল কনজিউম করতেছি প্রত্যেক দিন, ডে বাই ডে, নানান ফরম্যাটে। তো সেই হিসাবে বাংলা কন্টেন্ট আসলে আমরা কম কনজিউম করতেছি, কারণ অবশ্যই। বাংলা কন্টেন্ট আসলেই কম কম। আর কি। তো এটা আসলে আরো অনেক অপরচুনিটি আছে বাড়ার। আর বাচ্চাদের তো আসলেই অনেক কম, অনেক বেশি কম আর কি, নাই অলমোস্ট। নাই অলমোস্ট, এবং এটা জরুরি কারণ মানে বাচ্চাদের যে মানসিক বিকাশ, জি ওইটা তো এই জিনিসগুলো দেখেই হয়। যেমন জি জি জি, একদম। দীপু নাম্বার 2 দেখে হয়তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি দীপুর মতো হইতে পারতাম। হতে পারতাম। হ্যাঁ, তো এই টাইপের যে একটা ব্যাপার, যে জি। একটা নিজেকে খুঁজে পাওয়া হুম, বা নিজেকে আরো আবিষ্কার করা, এটা তো বাচ্চাদের অবশ্যই প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি। সো একটা বাচ্চাদের সিনেমা আমরা পাচ্ছি খুব দ্রুত। অ্যান্ড হোয়াট এলস, মানে আপনারা আর কি কাজ করছেন? আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আসলে অনেক কাজ চলতে থাকে, আমাদের R&D হয় অনেক লম্বা আর কি। এই আর&ডি শব্দটা আপনি বেশ কয়েকবার বলছেন এবং বিভিন্ন ইন্টারভিউতে। লেট জি। লেট মি জাস্ট মানে আর&ডিটা একটু বুঝতে মানে চাই। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো তো আমরা অবশ্যই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মানে কিভাবে আমাদের করেন আপনারা? আম, আমাদের R&D টিম আছে, খুব আলাদা ইন্টারেস্টিং টিম? R&D টিম আছে, হ্যাঁ। ওকে। যারা যারা বেসিক্যালি স্টোরি ইনভেস্টিগেট করে আর কি। মানে ধরেন আমরা যেহেতু খুবই রিয়েল ইনসিডেন্ট লাভ, মানে রিয়েল ইনসিডেন্ট ভালোবাসি, মানে তার মানে এই না আমরা শুধু রিয়েল ইনসিডেন্ট বানাতে চাই, খুবই হাইপার রিয়েলিটি করতে চাই, মানে হাইপার রিয়েলিস্টিক কাজ করতে চাই, এরকম না। আচ্ছা। তো আমাদের R&D টিম হচ্ছে আম, এই টপিকগুলো ধরে থরলি এটা আসলে রিসার্চ করতে থাকে। আপনাকে রিপোর্ট দেয়? এটা হ্যাঁ, প্রত্যেকটা গল্পের বা প্রত্যেকটা ইয়ের আমাদের একটা ইয়ে আছে যেটা যে চলতে থাকে, এবং ওইটা আমরা ওই স্কেজুয়ালে মেনটেন করতে থাকি যেন। তার মানে একটা প্রোডাকশন হাউস, একটা ফ্যাক্টরির মতো চলছে আর কি। হ্যাঁ, এটা তো ফ্যাক্টরি আর হ্যাঁ কি, হ্যাঁ, ইউ একদম মেনশন ইট ফ্যাক্টরি। লাইক এটা ফ্যাক্টরি, যে একটা কাঁচামাল আসতেছে, এটা প্রডিউস হচ্ছে, এটা একটা বের হয়ে যাচ্ছে, আবার কাঁচামাল আসতেছে, ইটস লাইক জি রানিং জি অ্যান্ড এভরিথিং। সো ইউ হ্যাভ বিল্ড আ সিস্টেম, একটা সিস্টেম আপনি দাঁড় করাইছেন যেটা কিনা খুব খুব সুন্দর মতো রান করতেছে। হ্যাঁ, এটা মানে কি আপনি একা সৃষ্টি করছেন নাকি দেয়ার ওয়ার সাম না পিপল না এলস? না না না, মানে একা কিছু করা যায় না। দেখবেন আমাদের ছবির টাইটেলেও থাকে তাওকির ইসলাম ও তার হ্যাঁ, দল আর টিম। কি। হ্যাঁ, টিম। তো এটা একা কিভাবে, এটা ইম্পসিবল। দ্য সো আইডিয়াস, মানে আইডিয়া হচ্ছে যে আপনার সাথে কে 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 আছে অন বোর্ড যদি বলি? অনেক মানুষ আছে, আমি আসলে নাম বলতে গেলে কারো নাম মিস হলে কিন্তু মন খারাপ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের টিমে আসলে নানান ধরনের প্লেয়ার আছে, নানান ধরনের
মানে এটা যদি একটা ফুটবল টিম হয় বা ক্রিকেট টিম হয়, হুম সো আসলে প্রত্যেকটা স্পেসে খেলার জন্য মানুষ আছে আর কি। ফ্রন্ট ব্যাক মিডল এভরিওয়ান ইজ দেয়ার। তো এবং আম, আমাদের টিমের স্ট্রেংথ যেটা আমার মনে হয় সেটা হুম হচ্ছে যে আমরা সবাই আসলে কাজটা করতে ভালোবাসি হুম এবং আমরা প্রত্যেকে আহ, মানে ওই ওনারশিপটা আছে কাজের প্রতি। কিন্তু কাজের রিটার্ন নিজের নিয়ে কি আপনারা কি কখনো টেনশিত হন? উম, ধরেন আহ, এটা তো ইনভেস্টমেন্ট ফেজে আছে, বাংলাদেশের সিনেমা ইনভেস্টমেন্ট ফেজে আছে এখন। আমার কাছে আমি তো আবার উল্টাভাবে হিসাব করি, এটা তো শুধু আমার মনে হয় যে এটা তো শুধু একটা নির্দিষ্ট প্রজেক্ট থেকে কত টাকা আসলো সেটা হুম দিয়ে হয় না আর কি। এটাকে আচ্ছা নানানভাবে ইয়ে করতে হয়। মানে ধরেন একটা শাটি কাপ, এটা মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে এটা দেখা যাবে, হুম এই চিন্তাটাই তো আসলে ভেগ ছিল, মানে তাই এটা না? যে আসবে এটাই এটাই হ্যাঁ, হচ্ছে যে কারণ মানে ধরেন আমরা তো দেখি যে প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস স্টার ছাড়া আসলে খুব বেশি চলে না বা না চলে না। চলবে মানে কিনা এটা এটা একটা এটা মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি তো আসে না। মানে ধরেন হুম ইউটিউবে আমরা দেখতে পাই, হুম এরকম ফ্রি স্পেসে দেখতে পাই, কিন্তু এবং ধরেন এই মানুষগুলো এই প্রফেশনাল আর্টিস্টদের সাথে একই কাতারে দাঁড়াবে, হুম এটা তো আসলে কল্পনার বাইরে ছিল। কল্পনার বাইরে। তো আমার কাছে মনে হয় যে আমরা গ্রো করতেছি এবং হুম এটা যথেষ্ট ভালো, এই গ্রোথটা যথেষ্ট ভালো। মানে আমাদের একটা কাজের থেকে আরেকটা কাজে যখন আমরা আসতেছি, তখন আমরা এটাকে আরো বড় করতে পারতেছি, মোর ম্যাচিওর। মোর ম্যাচিওর, নিজেদের জায়গা থেকে ফাইন্যান্সিয়ালি করতে পারতেছি। আবার আমরা ফিরেও যেতে পারতেছি। আমরা সিনপার্ট যেমন একটা কমিশন প্রজেক্ট, হুম চরকি আমাদেরকে চরকির। টাকা দিছে বানাতে, কিন্তু শাটিকাপ তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি বানাইছিলাম। হুম আবার সিনপার্ট বানানোর পর দেলুপি আমরা বানাইছি মাত্র 6-7 জন মিলে। 6-7 জনের হ্যাঁ, অর্থায়নে। না 6-7 জন মানুষ মিলে পুরা ছবির টিমমেটস ছিলাম আমরা। আচ্ছা হ্যাঁ, তো ধরেন সিনপাটও আমরা বানাইছি কিন্তু বড় টিম নিয়ে। শাটিকাপও অলমোস্ট একটা বড় টিম ছিল। ওকে। তো ধরেন এটাই জন্য বলতেছি যে এটা আরো কম ইনভেস্টমেন্টে আরো কম মানুষ হলে ইভেন আমার যে কোর টিম, আমার যারা মূল মানুষ, তাদের বেশিরভাগ মানুষ দেলুপিতে ছিল না আর কি শুটিংয়ে। হুম একদম গ্রামের নতুন মানুষজন, ওই অঞ্চলের মানুষজনের সাথে পার্টনারশিপ করে করা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনছি তো বা দেখছি। তো মানে ওই হিসাব করতে গেলে আমরা যেটা করতে চাই সেটা করতে পারতেছি হুম এবং নিজেদের ইচ্ছা মতো করতে পারতেছি। তো এটাই হচ্ছে বড় ব্যাপার। আর ডে বাই ডে আমি বুঝতেছি যে এই মার্কেটটা বড় হচ্ছে, আমাদের সিনেমার মার্কেটটা, ওভারঅল সিনেমার হুম ওভারঅল কন্টেন্ট ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে। আবার ছোট জায়গা থেকেও যদি বলি, আমাদেরও একটা অডিয়েন্স বেল্ট তৈরি হচ্ছে, সেটা যেই সাইজেরই হোক না কেন। হুম এবং এইটা তো যে কোনো স্টুডিও, প্রোডাকশন কোম্পানি বা সিনেমার দলের জন্য খুব ইম্পর্টেন্ট যে তার নিশ অডিয়েন্স, এবং হুম সেই নিশ অডিয়েন্সই কিন্তু এটাকে সামনে আস্তে আগায় আস্তে নিচ্ছে। সামনে আগায় নেয় আর কি। সো দ্যাটস দ্য মেইন রিটার্ন মানে ফর নাও এখন পর্যন্ত। একদম এটাই এখন পর্যন্ত রিটার্ন, কিন্তু আমি খুবই হোপফুল, আমি খুবই আশাবাদী যে এইটা একটা সলভেন্ট ফাইন্যান্সের দিকে যাবে আর কি। হুম দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি, বিকজ যেভাবে আগাচ্ছে বা যেভাবে যাচ্ছে ইটস গোয়িং টু বি বিগ আই গেস। সো বাংলাদেশের সিনেমা নিয়ে একসময় আমি হতাশ ছিলাম পার্সোনালি, কারণ আমি অনেক সিনেমা দেখি। আমার আমি কয়েকটা শর্ট ফিল্মও বানাইছি হোয়েন আই ওয়াজ ইন ইউনিভার্সিটি, 8-10টা হবে, বাহ। জিরো বাজেট। এবং এগুলা মোস্টলি ধরেন প্রেম ছিল বা ধরেন অর্থনৈতিক সমস্যা, হল লাইফে ক্রাইসিস, নানা রকম কিছু ছিল, এবং ওগুলা এখন হাইড করে রাখা, কারণ আমি ওখানে যে মিউজিকগুলো ইউজ করেছি আমি জানতাম না যে এগুলো আটকায় যাবে মানে কপিরাইট ফর, ফ্রি না আর হ্যাঁ কি। কপিরাইট ফ্রি ছিল না। সো ওগুলো এখন হাইড করে রাখতে হয়েছে, বাট আই এম ডুইং সামথিং এলস নাও। তো মুভি আমার খুব মানে কাছের একটা জিনিস, মানে খুবই একদম হৃদয়ের জিনিস। অনেক মুভি আমি দেখছি, অ্যান্ড স্টিল আই ওয়াচ মুভি এভরি উইক, অলমোস্ট ট্রাই টু ওয়াচ এভরি ডে, সব টাইপের মুভি। তো এখন বাংলাদেশের সিনেমা নিয়ে আমি বেশ হতাশ ছিলাম অনেক দিন। লাইক আগের যে সিনেমাগুলো, সত্যজিৎ রায়ের সিনেমা, তারপর হচ্ছে যে ঋত্বিক ঘটক বা ওনাদের সিনেমা, তারপরে ইভেন আমাদের তারেক মাসুদ পর্যন্ত যে সিনেমাগুলো বানিয়ে গেছেন, তারপরে যে আসলো সিনেমাগুলো ভ্যালুলেস আই উড সে। এবং এগুলো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে মোটামুটি ধ্বংসই করে দিছে। একটা সময় এরকম ছিল
সিনেমা দেখতে গেছি তার মানে খারাপ ছেলে, হুম। আমাদের সময় ছিল। না, না, একদম। সিনেমা হলে গেছে তার মানে পরিবেশ ছেলেটা নষ্ট ভালো হয়ে না, গেছে অলরেডি নষ্ট তখন। হয়ে গেছে। তো আফটার দ্যাট একটা কামব্যাক করার একটা ব্যাপার ছিল, হুইচ ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হুম। বাট আমার কাছে এখন মনে হয় যে উই আর ইন এ গুড শেপ নাও, বিকজ যে পরিমাণ মুভি আসছে গত 8-10 বছরে হুম। আই উড সে, এবং যে পরিমাণ ডিরেক্টর আমরা পাইছি, ভেরি ব্লেসড। আমি আমি খুবই প্রাউড যে এই ধরনের সিনেমা আমাদের বাংলাদেশে হচ্ছে। সম্ভবত রেহানা মারিয়াম নূর, জি। ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, উই আর ব্যাক, উই আর ব্যাক। সো আপনার কি মনে হয় যে আমরা আসলে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে আর ইউ রিয়েলি ব্যাক অর নট? আম আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে খুবই আশাবাদী। হুম। তার মধ্যে সবচেয়ে আশাবাদী যে ব্যাপারটা নিয়ে, যে আমরা আসলে সবাই এখন নিজের মানে সর্বোচ্চ চেষ্টাটা করতেছি ফিকশনে। হ্যাঁ? ওকে। যারা নির্মাতা তাদের সাথে কথা বললেই আপনি বোঝা বুঝবেন যায়। যে প্রত্যেকে নিজের জায়গায় খুবই সিরিয়াস তার কাজটা হুম নিয়ে। হুম। হ্যাঁ? যে ধরেন আমরা ভাবতেছি না যে একটু ফাঁকি দিয়ে একটা কিছু করে ফেলবো আরকি। হ্যাঁ? ওকে। এটার সংখ্যাটা অনেক বড় কিন্তু এখন। মানে হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক দেখবেন ডিরেক্টর। যে অনেক ফিল্ম মেকার এখন হচ্ছে হুম তার সর্বোচ্চ চেষ্টাটা করতেছে। তো হুম এইটা যেহেতু সামগ্রিক চেষ্টা, হুম। সো এটা তো একটা ফল দিবেই। হ্যাঁ, ডেফিনেটলি। আর আমার এই ক্ষুদ্র দেখায় আমি যেটা দেখলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটে হুম আসলে অন্য দেশ, অন্য কালচার, অন্য সোসাইটি আমরা অনেক দেখছি। হ্যাঁ? হুম। আ আমাদের কালচারই আসলে ইনটেক আছে, ব্র্যান্ড নিউ আছে। সো ধরেন ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ, আমরা কিন্তু কথা। সবসময় নতুন আর্ট অ্যান্ড ক্রাফট দেখতে ভালোবাসি আরকি। হ্যাঁ? অবশ্যই, একদম নতুন ফ্রেশ। নতুন মিউজিক যখন আমাদের কাছে আসে হুম এবং সেটা যখন একটা ট্রেন্ডের দিকে যায়, হুম যে থাকে না যে আমি ১ম এ একটা কিছু দিয়ে হুকড হইছি এবং পরে আমি শুনতে শুরু করছি। হুম। তো বাংলাদেশ এখন ওই পরিস্থিতিতে আছে। যে আমাদের ওকে। সব গল্প অলমোস্ট নতুন, হুম হ্যাঁ? এবং আমাদের কালচারটা সবার কাছে ব্র্যান্ড নিউ আছে। আমাদের সোসাইটি সম্পর্কে তেমন আইডিয়া নাই। এবং এইটা যখন যেতে শুরু করতেছে, তখন আস্তে, আস্তে মানুষজন এখন তাকাতে শুরু করছে যে আচ্ছা ওকে ফাইন। এইরকম একটা দেশ আছে যাদের গল্পগুলো এরকম, যাদেরকে আমরা দেখিনি। হুম। সো ১টা ২টা ছবিতে হুকড হলেই কিন্তু সে আবার খুঁজে 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 বের খুঁজে করছে। ওই পরের আ ওই দেশের ওই নির্মাতার বা অন্য নির্মাতাদের ছবি দেখতে চায়। হুম তো ওই সময়টা চলতেছে এবং এখন আপনি দেখবেন এট এ টাইম নানান ফেস্টিভালে আমাদের ছবি আছে। ইভেন দো এই যে মেলবোর্নে তো আমাদের একসাথে যাচ্ছে ৪ টা ছবি বোধহয়। আর যাচ্ছে সানসিটি, রোদ, তেলুপি, আ আরেকটা কোনো ছবি। ৩ টা বা ৪ টা ছবি একটা ফেস্টিভালে আছে। আমরা রটারডামে গেছি ৩ টা ছবি নিয়ে। হুম সো ধরেন মানে এটা কিন্তু একটা বড় আওয়াজের ব্যাপার। থাকে হুম না হুম যে হুম হুম। এরকম বড়, বড় আসরে আমরা এরকম বড়, বড় 2-3টা টিম সিনেমা, নিয়ে 4-5টা যাচ্ছি। সিনেমা একসাথে হ্যাঁ, যাচ্ছে। একসাথে দিস ইজ যাচ্ছি। লাইক নিউজ। হুম, দিস ইজ নিউজ। জি। এবং ধরেন আমাদের ছবি আ ভালো করতেছে। হুম আমাদের ছবির দিকে মানুষ মনোযোগ দিচ্ছে। তো এই সবকিছু নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ হচ্ছে আ পুরা ওয়ার্লডে তো আসলে অডিও ভিজুয়াল দেখার মানুষের অভাব নাই ভাই। না, এবং আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রোডাক্ট মনে হয় পৃথিবীর এই মুহূর্তের। ডেফিনেটলি। হ্যাঁ। কারণ ধরেন আমি আসলে গান অথবা হুম, হুম, আর্ট, জি। শিল্পকলা, হোয়াট এভার ইট ইজ, হুম, সব কিছু থেকে সিনেমার আয়োজনটা অনেক বড়। অনেক বড়। অনেক মানুষ লাগে, জি। অনেক টাকা লাগে, হ্যাঁ, অনেক সময় লাগে। হুম, সবকিছু মিলে একটা জিনিস যখন বানানো হয়, ইটস লাইক রিয়েলি হিউজ। হুম, সো এটা সবচেয়ে বড় এখন পর্যন্ত শিল্প আমি যদি বলি, যে জি। এত মানুষ মিলায় একটা শিল্প তৈরি হচ্ছে। সো ওই জায়গায় বাংলাদেশের এই ধরনের, ইটস রিয়েলি প্রাউড। আমরা আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স আমি খুব খুব প্রাউড ফিল করি যে বাংলাদেশের সিনেমাগুলো এইভাবে যাচ্ছে, এরকম এরকম জায়গায় যাচ্ছে। কিন্তু বাংলাদেশেই তো দেখার ব্যবস্থা নাই। মানে হুম, এখন স্টার সিনেপ্লেক্স, আমরা যারা ঢাকায় আছি, জি, আমরা চাইলেই একটা মুভি যায় দেখতে পাচ্ছি। জি। কিন্তু ধরেন আমার বাসা হচ্ছে কিন্তু ভুরুঙ্গামারী উপজেলা। আচ্ছা। উত্তর ভুরুঙ্গামারী হচ্ছে রংপুর। রংপুর বিভাগের হ্যাঁ, কুড়িগ্রাম জেলার জি। শেষ উপজেলা। ভুরুঙ্গামারি ওইদিকে কি আপনি রাহি আব্দুল্লাহকে চেনেন? রাহি আব্দুল্লাহ নামে ওইখানে একটা ফিল্ম মেকার আছে আরকি। রাহি ওই অঞ্চলে। আব্দুল্লাহ। ও এখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, আমাকে এটা খুবই খুঁজে বের ইয়াং, করতে হবে। রাহি খুবই আব্দুল্লাহ। ইয়াং। খুবই ভালো কাজ করতেছে। ও রিয়েলি? রাজশাহীতে পড়ে আরকি। রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদেরই ছোট ভাই। আচ্ছা। ও ওই অঞ্চলের তো আরকি। ওই অঞ্চলে 2টা সিনেমা হল ছিল, হুম, হুম, হুম। মধুসন্ধ্যা এবং হচ্ছে যে আরেকটা কি যেন নাম ভুলে গেছি আমি অনেক আগে যখন। এখন কোনো সিনেমা হলই নাই।
আচ্ছা। তো এখন তাহলে এই যে আপনার দিলুপি অথবা রোহিত অথবা এই বনলতা এক্সপ্রেস, বনলতা সেন, এই মুভিগুলা আমার ভুরুঙ্গামারির যে ছেলেটা সে কিভাবে দেখবে? তার কাছে তো পৌঁছাবেই না। বুঝছি। এই ব্যাপারে মানে আপনার কি মনে হয় যে আসলে কি করা উচিত? হ্যাঁ, এই মুহূর্তে তো এটা একটা বড় ক্রাইসিস। কারণ হচ্ছে মূল ব্যাপার হচ্ছে ভাই যে এই এই অশ্লীলতার যুগের পর থেকে আসলে সিনেমা হলে ফ্যামিলি অডিয়েন্স যখন এটা থেকে মুখ ফিরায় নিছে, হুম তখন থেকে আসলে আমাদের ধসটা নামছে আর কি। ডেফিনেটলি। মানে আমার অবজারভেশন তাই আর কি। হুম তো এখন আমরা যখন একটা জায়গা থেকে মুখ ফিরাই নেই, তখন ওই জায়গাটায় আবার ফিরে যাওয়া খুব কঠিন। আবার আমাদের হলগুলোর পরিস্থিতি তো খুব খারাপ ভাই। হুম সেটার টেকনিক্যালিটি বলি বা সেটার বসার আয়োজন বলি, আয়োজন সেটা বলি, হ্যাঁ, পুরাটাই খুবই খুবই থাকে না, বাজে। খুবই বাজে অবস্থা। তো এইখানে আসলে ফ্যামিলি অডিয়েন্স নিয়ে যাওয়া খুব কঠিন। কিন্তু আবার আশার দিক হচ্ছে যে আমি অল্টারনেটিভ স্ক্রিনিং করেছি আমার ছবিটার কিছু জায়গায়। হুম মানে হুম হুম বিকল্পভাবে যে দেখানো। ইভেন নওগাঁয় আমরা একটা কমিউনিটি সেন্টারের মধ্যে ছবি দেখাইছি। ধরেন বিয়ে হইছে ওইখানে, হুম হ্যাঁ? আমরা গিয়েছি তখন বিয়ে চলতেছে। তো বিকাল সন্ধ্যা নাগাদ বিয়ে শেষ হইছে, তারপর আমরা সিনেমা শুরু করছি। তো এরকম জায়গাতেও যেয়ে ছবি দেখিয়েছি এবং সেখানে আমাদের কাউকে কেউ চেনে না। কিন্তু কোথাও এই পর্যন্ত যা করলাম, কোথাও হাউসফুলের নিচে তো শো করলাম না। হ্যাঁ? এবং সব হাউসফুলের উপরে চলে যায়। হুম ইভেন রিকোয়েস্ট আসে যে পরে আরেকটা এক্সট্রা শো করতে হবে। হুম এবং এক্সট্রা টাইমে যেও শো করছি এবং অড টাইমে যেও শো করছি। হ্যাঁ? ওকে। অডিয়েন্স আছে। এখন ডেফিনেটলি মানে অডিয়েন্স হ্যাঁ, আছে, এই ব্যাপারে সন্দেহ নাই, সন্দেহ নাই। জায়গা নাই দেখার। জি, এখন ব্যাপার হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি যে ধরেন যদি বাজার তৈরি হয়, মানে ছবি যদি তৈরি হয়, প্রোডাক্ট তৈরি হয়, বাজারও তৈরি হবে। হুম এখন এটার কিছু এই মুহূর্তে আসলে সমাধান দরকার। হুম মানে মানে একটা ইমিডিয়েট, টেম্পোরারি সমাধান হ্যাঁ, দরকার। টেম্পোরারি সমাধান দরকার, যেটাই হয়তো পার্মানেন্ট সলিউশনের দিকে নিয়ে যাবে। হুম মানে আমাদের দূরবর্তী চিন্তা তো থাকতেই হবে, কিন্তু ইমিডিয়েট সমস্যাটাও আমরা কি সমাধান করতে করতে পারি? হবে। ভুরুঙ্গামারিতে কিভাবে দেখাতে পারি? আমি একটা জিনিস দেখছি কি ভাই, বাংলাদেশে না কমিউনিটি স্পেসের কোনো অভাব নাই। অনেক ইউনিয়নেও একটা কাচারি ঘর আছে ভাই। আছে আছে আছে। না থাকলে স্কুলের একটা বড় ঘর আছে, হুম কলেজে আছে, ইভেন না থাকলে বড় মাঠ আছে। না, হ্যাঁ? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ধরেন ইতালিতে আমি গেছিলাম এবার। তো ইতালিতে আমি দেখলাম, আমি যে ফেস্টিভ্যালটায় গিয়েছিলাম সেটাও ওরা ওপেন এয়ার শো করে আর কি। অদ্ভুত প্রজেকশন, অদ্ভুত সাউন্ড, হ্যাঁ, মনেই হয় না বাইরে বসে দেখতেছি, কিন্তু আচ্ছা, খুব অদ্ভুত ফিলিংস। ওকে। ঠিক একইভাবে আমি ইতালিতে দেখলাম যে নানান জায়গায় নানান শো চলতেছে এগুলো রাতে। ইভেন দো সিনেমা হল আছে, সিনেমা হলের বাইরেও আউটডোর স্পেস একটা বানায় রাখছে, সেখানে আউটডোর সিনেমা দেখা যায় সামারে। হ্যাঁ, হলের ভিতর না, হলের বাইরে। আচ্ছা আচ্ছা। সেখানেও দেখা যায় এবং সেখানেও প্রজেকশন খুব ভালো, সাউন্ড খুব ভালো। যাই হোক, ওইগুলো বাদ দেই। মূল ব্যাপার হচ্ছে যে এখন যদি আমরা এই অল্টারনেটিভ স্ক্রিনিং শুরু করতে পারি এবং এটার যদি একটা স্কেজুয়াল থাকে, মানুষ কিন্তু প্রত্যেকটা এটার সময় থাকে কিন্তু ভাই, যে হুম থাকে না হুম যে আহ, শুক্রবার আমরা নামাজ পড়তে যাব, হুম হ্যাঁ, হুম দুর্গাপূজাটা অমুক সময় হবে। তো এটা তো একটা স্কেজুয়াল আছে। ডেফিনেটলি। তো আমরা যদি প্রত্যেকটা জায়গায় এরকম একটা স্কেজুয়াল সেট করে সেই স্কেজুয়াল ওয়াইজ ছবি দেখাতে শুরু করতে পারি, যে থাকে ওকে। না যে প্রত্যেক মাসে এই জেলায়, এই উপজেলায় বা এই ইউনিয়নে প্রত্যেক মাসে এরকম বৃহস্পতি শুক্র শনি, এই বৃহস্পতি শুক্র শনি প্রত্যেক মাসে সিনেমা দেখায়। হুম হ্যাঁ, এবং এটা যদি চালু হয়ে যায়, এটার জন্য আমাদের যে কমিউনিটি স্পেসগুলো এখন আছে, ধরেন শিল্পকলার অডিটোরিয়াম, অন্য ইউনিয়ন আর্ট পরিষদ প্রতিষ্ঠানগুলো, মানে ইউনিয়ন সব পরিষদ, জায়গায় সব আছে। জায়গায় আছে। হুম তো এই যদি অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চেইনটা আমরা তৈরি করতে পারি, যে নানান জায়গার সংগঠন যারা সিনেমা বা অন্য কিছু করে, তারা এরকম মাসে বাণিজ্যিক শো করতে পারবে। হ্যাঁ, হুম এবং সে ওই এলাকার ডিস্ট্রিবিউটার, সে এটা অর্গানাইজ করে এবং তাতে করে সে এই প্রতিষ্ঠানও কিছু টাকা পায়। হুম আবার প্রযোজকের ঘরেও টাকা আসে এবং সরকারও এইখান থেকে হয়তো এক কিছু পায়। ধরনের রেভিনিউ হুম জেনারেট করতে পারবে আর কি, ওকে। সরকারি কোষাগারে যাবে। তো এই ধরনের একটা চ্যানেল ইকোসিস্টেম যদি আমরা বানাতে পারি এই মুহূর্তে, হুম দেখা যাবে যে এই পরিবেশকরাই দেখা যাবে যে একটা পর্যায়ে যে ভুরুঙ্গামারিতে করতেছে, ও যখন দেখছে এটা ভালো হচ্ছে, তখন ও 5 জন ব্যবসায়ীকে নিয়ে, সরকারি সহায়তা নিয়ে বা অন্য কোনোভাবে সে দেখা গেছে যে ওইখানে একটা মিনি স্ক্রিন বানায় ফেলছে আর কি, মিনি থিয়েটার বানায় ফেলছে, বা হুম সে হয়তো ওইখানে একটা ডাবল স্ক্রিনের একটা থিয়েটার বানায় ফেলছে। হ্যাঁ, রাইট রাইট। তো বা দেখা গেছে যে এই চেইনটাই, দেখা গেছে যে
10টা জায়গায় ভালো করতেছে, 7টা জায়গায় খারাপ করতেছে, কিন্তু এই এই 17টা জায়গা এক হয়ে ওরা চিন্তা করছে যে আমরা এই 17টা প্লেসে 1 বাই 1 একটা একটা করে আমাদের স্পেসে থিয়েটার বানাতে শুরু করব, অথবা অন্য কোনো ভাবে যাব। হুম তো আসলে মডিউল করা খুব কঠিন হবে না এই মুহূর্তে। হুম এই মুহূর্তে সবচেয়ে মানে জরুরি বিষয় হবে যে আমাদের মানে লিগালি যেই ব্যারিয়ারগুলো আছে, যে সিনেমা হলের বাইরে সিনেমা দেখানোর নিয়ম নাই, পারমিশনস পারমিশন নাই, হ্যাঁ এবং অর্থনৈতিক শো করা যায় না আর কি। তো এই সকল আইন এগুলোকে আসলে শিথিল করতে হবে, এগুলোকে ঠিক করতে হবে আর কি, হুম শিথিল না। যে আসলে যেহেতু সিনেমা হলের এইটাই নষ্ট হয়ে গেছে, তো হুম তাইলে আইন দিয়ে একটা আর্টকে আটকায় রেখে এর তো আসলে সোসাইটি থেকে তার একটা খুবই ইম্পর্ট্যান্ট মাধ্যম আমরা বন্ধ করে দিচ্ছি। ডেফিনেটলি সিনেমা তো শুধু এন্টারটেইনমেন্টের মাধ্যম না, মাধ্যম না সিনেমা এমন একটা মাধ্যম যেটা দিয়ে আমরা নিজেদেরকে পিউরিফাইও করতে পারি, হুম নিজেদেরকে শিখাতেও পারি, নিজেদেরকে বেটারমেন্টের দিকেও নিয়ে যেতে পারি। প্লাস 100%। একইভাবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইফের এন্টারটেইনমেন্ট, মানে সিনেমা যেই পরিমাণ এন্টারটেইন করতে পারে, সো এটা তো আছেই আর কি। ডেফিনেটলি। এখন তো আপনি বিবাহিত, হুম। এই ব্যাপারে মানে আপনার কি কোনো বাউন্ডারি চলে আসছে কি না, এখনো আসে নাই? না, এখন কোনো বাউন্ডারি আসেনি, এবং আমার পার্টনার খুবই ভালো। হুম ধরেন আমি যদি দেলুপির কথাই বলি, হুম ধরেন এক তো 4 সাড়ে 4 মাস আমি দেলুপিতে ছিলাম, তো ওইখান থেকে আসা যাওয়াটা খুবই কম ছিল। আমি হয়তো আমার মনে পড়ে না, 1-2বারই আসছি আর কি ওই সময় আচ্ছা আর কি। ঢাকায় আসছিলাম একবার একটা কাজে, হুম রাজশাহী গেছিলাম কিনা আমার মনে নাই আর কি। হুম তো এই যে ধরেন একটা অনিশ্চিত জিনিসের পিছে এত লম্বা সময় পড়ে আছি, একটা সাইক্লোন শেল্টারে থাকতেছি, হুম এবং মানে ওইখানে আসলে খুবই একটা মানবতার জীবন আর কি, হ্যাঁ, খাওয়া দাওয়া সবকিছু সব মিলায়। কিছু মিলেই আর কি। হ্যাঁ কিন্তু আমার বাবা মা, আমার ওয়াইফ, ওরা কখনো বলেনি কি করতেছো, কি পাগলামি করতেছো এখানে, যে আহ, মানে কি হচ্ছে বা এটা কখনোই হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বলেনি। মানে এই যে একটা হ্যাঁ, মিনিমাম একটা কি বলে সায় দেওয়া জি। অথবা সাপোর্ট দেওয়া, এটা উম, একটা আর্টিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। জি, আমার কাছে মনে হয় কি যে আপনার আপনজনরা, আপনার পরিবার, হুম আপনার আপনার সার্কেল যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো ফাইট দিতে পারবে। দিতে পারবেন। একদম, একদম। এটা হুম, খুব ইম্পর্ট্যান্ট। খুব ইম্পর্টেন্ট। সো আপনার আপনার যদি বলা হয় যে মানে লাইফের ফিলোসফি হুম। যদি বলা হয় যে আহ, আপনি আসলে লাইফে কি অ্যাচিভ করতে চান, অথবা কোনো গোল আছে কিনা লাইফের, মানে জীবনের উদ্দেশ্য কি? ওইভাবে কোনো উদ্দেশ্য নাই আসলে। মানে আচ্ছা থাকে না যে ওই ধরনের কোনো গোল সেট করিনি। হুম কিন্তু আ কিছু ড্রিম প্রজেক্টস আছে যেগুলো আমি করতে চাই জীবনে। যেমন যেগুলোর জন্য কাজ করতেছি। যেমন যেগুলোর মধ্যে খুবই কোর কয়েকটা জিনিসপত্র। একটা হচ্ছে উম একটা আর্টিস্টদের মাজার বানাতে চাই আরকি। হ্যাঁ, আর্টিস্টদের মাজার হ্যাঁ। যেখানে ইন্টারেস্টিং। আসলে ২ ধরনের লেনাদেনা করা যাবে। মানে লেনদেনটা হবে আ মানে ধরেন ২ টাই আরকি। শেখাও যাবে, বানানোও যাবে। হ্যাঁ? হুম এবং এই ধরনের একটা ক্যাম্পাস হুম যেখানে আ আর্টিস্টরা মানে ধরেন শেখা থেকে বানানো পর্যন্ত সবটাই করতে পারবে আরকি। তো এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক। উম প্রাতিষ্ঠানিক কিন্তু অপ্রাতিষ্ঠানিক। যেটার কোনো সার্টিফিকেট নাই, ওকে যেটায় কোনো বাউন্ডারি ব্যারিয়ার নাই। হুম যেখানকার এডুকেশনও খুবই ওপেন, হুম এবং ধরেন ওখানে এসে আমি বলতে পারি যে আমার একটু হাইপার রিয়েলিটি নিয়ে জানতে ইচ্ছা করতেছে। হাইপার হুম রিয়ালিস্টিক ফিল্ম কেমন? হ্যাঁ? হুম বা আমি অতর ফিল্ম মেকিং সম্পর্কে জানতে চাই। হুম তো ওই প্রতিষ্ঠানটার কাজই হচ্ছে কমিউনিকেশন হিসেবে কাজ করা আরকি। হুম, কমিউনিকেট করা যে লোকটা আসলে কার সাথে বসলে, কই থেকে কি হলে সে জানতে সে পারবে। আসলে তার এই পথটা সম্পর্কে জানতে পারবে। আবার ওইটাও যে কেউ এসে অফারও করতে পারে যে, "আমি এখানে চুপ করে বসে থাকতে চাই ১ মাস।" হ্যাঁ? হুম কেউ যদি এখানে চায়ের দোকানে আমার সাথে আড্ডা দিতে চায়, এখানে আমি ওপেন ফর অল থাকতে পারবো। মানে ড্রিম আমার সাথে প্রজেক্ট। আমার সাথে ইয়ে করতে পারবে। আর প্যারালালি ওইখানে আ প্রপার প্রোডাকশন চলতে থাকবে। যেমন ধরেন ওখানে যে কেউ অ্যাপ্রোচ করতে পারবে যে, "আমি একটা স্ক্রিপ্ট ডেভেলপ করতেছি। আমি এটা এখানে করতে চাই।" হুম সো এইটা পুরাটা আশ্রম এটা কিউরেশনের কাজ করবে যে ওইটা
কে প্রডিউসার হতে পারে, কে ওটার রাইটার্স গ্রুপে ওই ক্রিয়েটিভকে হেল্প করতে পারে, ওই ক্রিয়েটারকে হেল্প করতে পারে। তো এইভাবে করে পুরাটা ইকোসিস্টেম কিউরেশনের কাজটা করবে এই আশ্রম। এবং এইটা শুধু সিনেমার জায়গা হবে না। এখানে ধরেন আমরা ধরেন একটা ট্রাফিক পুলিশকে মিট করলাম, ধরেন সেই ট্রাফিক পুলিশকে খুব ইন্টারেস্টিং লাগলো। আমি যে বললাম আমি একটা খুব অদ্ভুত ট্রাফিক পুলিশ দেখছি, তো আমি এই লোকটাকে এখানে আনতে চাই। সে ওখানে ট্রাফিক পুলিশ ধরেন ওখানে যে, মানে এটা শুধু এমন না যে এখানে সব অনেক বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল লোক, হ্যাঁ, মানে এটা এরকম আর কি। এটা একটা ওপেন স্কুল যেখানে ইন্ডিপেন্ডেন্টলি পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এসে সিনেমা বা আর্ট করতে পারবে আর কি, হ্যাঁ। এবং শিক্ষাটাও ওপেন থাকবে, বানানোটাও ওপেন থাকবে। যেমন আমাদের এখানে বড় স্ট্রাগলের জায়গা হচ্ছে যে ধরেন যখন আমি লিখতেছি তখন আমার একটা সময় লাগতেছে, ধরেন সেটা ধরলাম যে 3 থেকে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। এই সময়টা আমাকে কে টেক কেয়ার করবে আর কি, হ্যাঁ। তো আমাকে কেউ ভাত কাপড় দেবে না ভাই, এগুলো বেসিক। একটা মানুষ থাকবে, খাবে, তার এই সকল চিন্তা ভাবনা থাকবে না। সে এখানে এসে বলতে পারবে যে ভাই আমি আসলে এই 4 জন লোক আমার দরকার যাদের সাথে আমি লিখতে চাই, হ্যাঁ। এটা হলে তো মনোযোগ দিয়ে কাজটা করতে পারবে, হ্যাঁ। আশ্রম কি করবে? আশ্রম জাস্ট তাকে অ্যাকোমোডেট করবে। আর এই ধরেন এটাই একটা পর্যায়ে যখন এখানে প্রোডাকশন হতে থাকবে, প্রোডাকশনই তো বেসিক্যালি এটার আলটিমেট। প্রোডাকশন হলেই তো প্রোডাকশন আসলে এটার অর্থনৈতিক চাকা ঘোরাবে, এটার নানান কিছু করবে। তো এখানকার শেখা এবং করা দুইটাই এরকম কিছু জিনিসপত্র আমার আছে যেগুলো আমি করতে চাই লাইফে। আচ্ছা, আশ্রম করতে চাই, আরো এরকম কিছু প্রজেক্টস আছে যেগুলো আমি করতে চাই। মাথায় আছে, হয়তো সামনে আমরা দেখতে পাবো নাও কিনা, পেতে পারি, নাও পাইতে পারি, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে সবকিছু আমাদের জেনারেশনের বা আমার নিজের করে যেতে হবে, আমি এতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে যে কোনো একটা চিন্তাও একটা সময় যে এটা প্রতিফলন হতে পারে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যে মডার্ন টাইমে এসেছি এবং এখানে আর্ট প্র্যাকটিস করা বা আর্ট শেখা বা করার জন্য আমাদের যেই ধরনের মানে ফ্যাসিলিটিস দরকার, সেটার জন্য আমাদের কোর ফর্মে যে মাজার ছিল, হ্যাঁ, যেই মাজারকে আমরা তো একভাবে দেখা শুরু করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি মাজারের ফর্মুলেশন যদি নেই যে ওই গাছের নিচে যে কেউ যে বসতে পারে, হ্যাঁ, এবং সে ওইখানে সেফ ফিল করে যে ওকে ফাইন, আমি এখানে 10 দিন বসে থাকলে আমাকে কেউ কিছু বলবে না। তো আর্টিস্টের আসলে এই জায়গাটার দরকার আর কি। ডেফিনেটলি, মোস্ট ডেফিনেটলি দরকার। সো ভাইয়া, আমরা হচ্ছে যে আপনার বলতেছিলাম যে আপনি ব্রেকিং ব্যাড 7 বার দেখছেন। তো এরকম যদি কিছু সিনেমা বা টিভি সিরিজের কথা মেনশন করেন যেগুলো আসলে আপনাকে খুব বেশি মুভ করছে, ইন এ সেন্স, যেগুলো হচ্ছে আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলছে। আমি আসলে সবসময় একটা ছবির কথা বলি, কারণ মানে এমন না যে একটা ছবি আসলে লাইফে ইম্প্যাক্ট ঘটায় গেছে বা ওটাই, এরকম না। তো অনেক ছবি আছে। আর একটা ছবি বলার কারণ আছে, সেটা হচ্ছে যে ছবিটার নাম মেঘে ঢাকা তারা। এটা ঋত্বিক কুমার ঘটকের ছবি। তো এই ছবিটা আমি খুবই আর্লি এজে দেখছি আর কি। যখন আমি ফিল্ম সোসাইটি করা শুরু করি, ফিল্ম বানানো শুরু করি, তখন আমি জানতে পারি যে ঋত্বিক কুমার ঘটক নামে একজন চলচ্চিত্র নির্মাতা আছে এবং তার বাসা রাজশাহীতে। তার আগে আমি হয়তো মেঘে ঢাকা তারা দেখছি বা তারপরে দেখছি। এবং কোইন্সিডেন্টালি তখন আমাদের স্কুলের 180 বছর পূর্তির একটা অনুষ্ঠান হচ্ছিল। তো এটা হচ্ছে উপমহাদেশের এটা অনেক পুরান স্কুল, এটা 200 বছর হচ্ছে এখন। আচ্ছা। তো এখন যাই হোক, তো ওইখানে যে কৃতি ছাত্ররা তাদের একটা গ্যালারি ছিল, তাদের ছবি তারা কি করছে। তা আমি দেখি যে ঋত্বিক কুমার ঘটক, সে আমাদের স্কুলের স্টুডেন্ট। এইটা আমার ছোট বয়সে আমাকে খুব এম্পাওয়ার করছে আসলে। মানে থাকে না যে ঋত্বিক হচ্ছে, হ্যাঁ, আমার স্কুলের বড় ভাই। ঋত্বিক এই হাওয়া বাতাসে বড় হয়েছে, হ্যাঁ, এই নদীর পাড়ে ও দৌড়াদৌড়ি করছে যেখানে আমি দৌড়াচ্ছি, যে স্কুলে আমি পড়তেছি সেই স্কুলে সে পড়ছে, হ্যাঁ। এবং এই বড় ভাই যেহেতু এখানকার, হ্যাঁ, এবং সে আমার বড় ভাই, তো এইটা আমার জন্য একটা, হ্যাঁ, এইটা আমাকে ছোটবেলায় অনেক এম্পাওয়ার করছে যে আমিও পারবো। ঋত্বিকের জমি আর কি, ঋত্বিকের ল্যান্ড, এখানে ঋত্বিক হয়েছে।
রাইট। তো ওই কনফিডেন্সটা তখন চলে আসছে। ওই কনফিডেন্সটা মানে কি, ওই যে থাকে না ছোটবেলায় আসলে যেই জিনিসপত্রগুলো এম্পাওয়ার করে, হুম, তো ঋত্বিক এম্পাওয়ার করছিল আমাকে। ওকে, আর মেঘে ঢাকা তারা আমার অদ্ভুত পছন্দের ছবি আর কি। আচ্ছা, ওকে। সো যদি কোনো ডিরেক্টরসদের নাম আপনি মেনশন করতে চান ঋত্বিক কুমার ঘটক ব্যতীত, যে মানে যারা কিনা যারা খুবই কিনা হচ্ছে যে আপনাকে আসলে যাদের ফিল্ম মেকিং স্টাইল আপনার আপনার খুব পছন্দ, উডি কোথাও আইল্যান্ডের আছে? কথা বলতে পারি। উডি হুম, আইল্যান্ডের কাজ আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আব্বাস কিয়ারোস্তমি, ডেফিনেটলি ভালো আব্বাস লাগে। কিয়ারোস্তমি আমার ছোটবেলাটাকে সুন্দর করে দিচ্ছে আর কি। হ্যাঁ, হুম, সিনেমার প্রতি আমি আমাদের এই জোনের একজন ফিল্ম মেকারের কথা বলতে চাই, অনুরাগ কাশ্যপের কথা আমি বলতে চাই, কারণ হুম, অনুরাগ অনেক ইন্সপায়ার করেছে। আহ, মানে ধরেন থাকে না যে আম, আমার নিজের পার্সোনালিটিতে আছে যে যেটা অরিজিনালটা আমার সবসময় খুব ভালো লাগে। থাকে না যে হুম, ধরেন একটা তো আমরা আমাদের নিজেদের আহ, মানে পার্সোনালিটির বাইরে যে শো অফ করার চেষ্টা করি, আমরা নিজেরা যা সেটার বাইরে যে আমরা একটা পার্সোনালিটি বিল্ড করার চেষ্টা করি। হুম, কিন্তু যেই মানুষটা অরিজিনালি ওই রকম, বা যেই সোসাইটিটা দেখতে যেমন, হ্যাঁ সে সেরকমই এরকম আর কি, সেইভাবেই হ্যাঁ দেখানো। সেভাবে দেখা যায়, সেটা আমাকে সবসময় আর কি টানে আর কি, মানে হুম, বাস্তবিকভাবে টানে। হুম, তো অনুরাগকে আমি দেখছি যে ও আসলে ওর ভিতরে ওই সব ছিল না আর কি। ও আসলে ওর সোসাইটি যেমন যেমনে কথা বলে, হুম, যেমনে ওদের যা আচরণ সেটাই ও রাখার চেষ্টা করছে। তো ও আসলে প্রত্যেকটা ফিল্মে অনুরাগ কাশ্যপের প্রত্যেকটা ফিল্মে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হুম, জায়গা থেকে দেখানো, জি, এবং প্রত্যেকটা খুবই রিয়েলিস্টিক, মানে ইটস হুম, লাইক যে হ্যাপেনিং হুম, ইন ইন হুম, ফ্রন্ট অফ আস। সোসাইটির গল্প, সমাজের গল্প, একটা সাধারণ মানুষের গল্প। জি, অনেকে বলে যে আপনার ওর যে ফিল্মটা আছে গ্যাংস অফ ওয়াসিপুর, জি, ওই জনরার জনরার হুম, 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 ওই জনরার সিনেমা হচ্ছে আপনার সিন পার্ট এবং হচ্ছে যে সাটিকা, শাটি কাপ। হুম, মানে জনরার কিন্তু ভেরি ডিফারেন্ট, হুম, বাট ওই জনরার হুম। উইচ ইজ, আপনার কি মনে হয়? আহ, আচ্ছা, যেই মিলগুলো মানুষ খুঁজে পায় সেগুলো হুম, হচ্ছে যে ও আসলে নতুন মানুষদের নিয়ে কাজ করতে আগ্রহী, হ্যাঁ, হুম, এবং ও হচ্ছে ওর জিনিসপত্রের মধ্যে অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে, হ্যাঁ। হুম, তো আমাদের কাছেও রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে আরও একটা জায়গায় কানেক্ট করে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সাউথের ফিল্মের সাথে আমাদেরকে খুবই ট্যাগ ইন করে, যে ওদের সাথেও আমাদের খুব মিল আছে হুম, মালায়ালাম আহ, ছবির সাথে। তো আমার নিজের পার্সোনালি সাউথের ছবি দেখা হয়েছে সবচেয়ে কম, কারণ হচ্ছে আমার ওদের ভাষাটা খুব আরামের লাগে না আর হুম, কি, অনেক কথা বলতে থাকে, সো হ্যাঁ, আমার একটু ডিসকানেক্টিং লাগে। কিন্তু ওরা অনেক ইন্টারেস্টিং ছবি বানায়। হ্যাঁ, তো এই সব কিছুরই মিল মানুষ খুঁজে পেয়েছে হচ্ছে যে যেহেতু এই ছবিগুলোতে আমরা রিয়েলিটিকে খুব কাছাকাছি দেখেছি এবং খুবই হুম, সাধারণ গল্পকে মোল্ড করার একটা চেষ্টা, সেই জায়গা থেকে খুবই হয়তো মানুষজন মেলানোর চেষ্টা মেলানোর করে। চেষ্টা করে, হ্যাঁ। কিন্তু আহ, ডোন্ট এটা নো, এটা মানে এটা এটা এরকম না এটা যে, এটা আমি হ্যাঁ, আমার জায়গা থেকে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই আসলে, হ্যাঁ, হ্যাঁ, কারণ ডেফিনেটলি। এটা একদমই অডিয়েন্স, আমার একদমই বিশ্বাস যে সিনেমাটা বানানো হয়ে গেলে, হুম, সিনেমাটা রিলিজ হয়ে গেলে এটা আসলে অডিয়েন্সের। এটা আমি এতদিন পরে এসে শুনতেছি, কারণ আমি যখন শাটি কাপ দেখছি তখন আমার একবারও মনে হয় নাই জি, যে এটা হচ্ছে অনুরাগ কাশ্যপ অথবা গ্যাংস অফ ওয়াসিপুরের সাথে কোনোভাবে রিলেটেড। মানে ইট ওয়াজ ভেরি অর্গানিক এবং ভেরি ইউনিক এবং ভেরি র। সো এটার সাথে আসলে কোনো মিল নাই, বাট এখন আলোচনা অনেক কিছুই হতে পারে হ্যাঁ, এবং এটা এটার এটা সাথে। আমাদের জন্য খুবই রেসপেক্টেড আর কি, হুম, যে হুম, 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 যাদের ছবি দেখে বড় হয়েছি, যাদের কাজ এত ভালো লাগে, তাদের কাজের সাথে যখন মেলানো হয় বা হুম, বলা হয়, হুম। হ্যাঁ, তখন তার তো মানে খুবই, তো ডেফিনেটলি ইটস, হ্যাঁ, দ্য মানে কোয়ালিটি ইজ ধরেন দ্যাট লেভেল। একদম অনুরাগের কথা বলে, তারান্টিনোর কথা বলে, তো হুম। এগুলো তো আসলে ভাই মানে স্বপ্নের মতো ব্যাপার আর কি। সবচেয়ে মতো ব্যাপার, রাইট। তো অনুরাগ কাশ্যপ আপনাদের হচ্ছে রিসেন্ট মুভি দেলুপি জি, এটাকে মার্কেটিং করতেছে, মার্কেটিং ইন এ সেন্স যে অনুরাগ কাশ্যপ প্রেজেন্স। মানে তো অনুরাগ কাশ্যপের পরিবেশকের সাথে সাথে কাজ করতেছে। আহ, যোগাযোগ হওয়ার যে ব্যাপারটা, এটা কি, ওটা আমি শুনছিলাম হচ্ছে আপনাদের একটা ইন্টারনাল প্রজেক্ট চলতেছে, জি, যেটা কিনা আপনারা এখনই রিভিল করতে চান না, এই কারণে এখনো কোথাও পৌঁছায়নি ওইটা। বাট আমরা কি দেখতে পাবো কিছু একটা? হোপফুলি আমরা অনেকদিন ধরে একটা প্রজেক্ট প্ল্যান করতেছি, কাজ আর&ডি করতেছি চলতেছে? ব্যাকগ্রাউন্ডে। না, ওটা আর&ডি শেষ হয়ে গেছে। ওইটা ছোট করে বললে ওটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের গল্প আর কি। ম্যাজিক্যাল, মানে এটা এটা কি বাংলাদেশ ইন্ডিয়া কম্বাইন্ড? আম, ওইটা একটা বাংলাদেশি কন্টেস্টের গল্প। হুম,
বাংলাদেশি গল্প, কিন্তু ওটা খুবই ডিজাইনড একটা ওয়ার্ল্ড আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো ডিজাইনড ওয়ার্ল্ড আর কি, একদমই রিয়েল ওয়ার্ল্ড না আর কি। ওকে, না এটা আমরা খুব বেশি এখন শুনতেও চাই না, কারণ আমরা দেখতে সারপ্রাইজ চাই আর কি। সারপ্রাইজ দেখতে চাই। হ্যাঁ। তো এখন ডেলুপি যে জিনিসটা, এটা তো আমরা এখনো অনেকেই দেখি নাই, জি। অ্যান্ড আমরা খুব বেশি দেখতে চাই, খুব বেশি দেখতে চাই, এবং দর্শকদের মধ্যে একটা হাইপ সৃষ্টি হয়েছে যে আমরা দেলুপি আবার কবে হলে পাবো। তো কবে পেতে পারি? আমাদের কি কোনো এরকম নির্দিষ্ট কোনো সময়, তারিখ বা এরকম কিছু আছে কিনা? আম, এখন আসলে নানানভাবে আমরা পরিকল্পনা করতেছি, থ্রু থিয়েটার, মানে থ্রু থিয়েটার এবং অল্টারনেটিভ স্পেসেও, যে জায়গাগুলোতে সিনেমা হল নাই বা আরও মানুষ দেখানোর সুযোগ আছে, তো সেই সব জায়গাতেও আমরা চেষ্টা করতেছি। মূলত আমরা থিয়েটারে আবার চেষ্টা করছি। তো আমরা এই আলাপ আলোচনাগুলো খুবই ইমিডিয়েট শুরু করব। তো আমরা হয়তো খুব মানে আর্লিয়েস্ট টাইমেই জানতে পারবো কখন কোথায় কিভাবে আসতেছে। আচ্ছা। তো এটা এবং এটা খুব ভাল লাগতেছে যে ধরেন সব জায়গা থেকে যে এই ব্যাপারটা যে হুম। থাকে না, যে সামান্য যেমন মজার কথা বলি, আমি খুলনা গিয়েছিলাম। তো খুলনা গেলে আমি হচ্ছে যতটা পারি গ্রামে যাওয়ার চেষ্টা করি। যদিও আমি শুটিংয়ে গিয়েছিলাম অন্য প্রজেক্টে, অন্য কাজে। তো আমি যাচ্ছি ভ্যানে করে ইয়ের বাসায়, জাকির চেয়ারম্যানের বাসায়। হ্যাঁ, হুম। তো জাকির চেয়ারম্যানের বাসাটা কম্পারেটিভলি কাছে আর কি, কারণ আমরা যে দেলুটি ইউনিয়ন ওটা অনেক দূর। জাকির চেয়ারম্যানের বাসা খুলনা থেকে অলমোস্ট 2 ঘন্টা লাগে যাইতে। হুম। তো আমি সন্ধ্যায় শুটিং শেষ করে কাছাকাছি জায়গায় শ্যুট করছিলাম, 1 ঘন্টা দূরে। তো আমি জাকির চেয়ারম্যান জাকির বাসায় গেছে। চেয়ারম্যানের বাসায় যাচ্ছি। তো ভ্যানে আমি আছি, মিহির নাম আমাদের যে এক চরিত্র, রুদ্র নামর, হুম, তো হুম। ও আছে, আমরা দুইজন যাচ্ছি। তো এক লোক উঠছে ভ্যানে, উঠে সে অন্ধকার রাস্তা, তার মধ্যে সে কথা শুরু করলো, তা আমরা কবে দেখবো, হ্যাঁ, তা আমরা কবে দেখবো। তো এটা শুধু তার না, কিন্তু ওই ভ্যানওয়ালাও কিন্তু আমাদেরকে বলতেছে যে ও আপনারাই বানাইছেন, তো আমরা কবে দেখবো। তো মানে ওইটা ওই জায়গা থেকে শুরু করে হুম। আমার যে বিদেশি বন্ধু বান্ধব, তারাও বলতেছে যে ভাই আমি তো অমুক দেশে অমুক জায়গায় থাকি, এখানে দেখবো কিভাবে, আমাদের এখানে অমুক ডিস্ট্রিবিউট করে, আমি কি তার সাথে একটু কথা বলবো, হুম। তাকে একটু বলবো, কারণ এখানে একটা বড় কমিউনিটি দেখতে চায়। বা অমুক জায়গায় কি এই ফেস্টিভ্যালটায় ছবিটা পাঠানো যায়, কারণ আমরা এতজন বসে আছি এটা দেখার জন্য। হুম। দেশে আমাদের নানান জায়গার বন্ধু বান্ধব, নানান জায়গার অর্গানাইজার, তারা তাদের জায়গা থেকে জানাচ্ছে যে ছবিটা কবে দেখবো, কোথায় দেখবো, কিভাবে দেখবো। হ্যাঁ, তো এটা 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 একটা একটা হ্যাঁ, টিল নাও অ্যাচিভমেন্ট। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম ইটস একদম। লাইক সবাই দেখতে যাচ্ছে যে কি হ্যাঁ, হইলো বিষয়টা। শিল্পকলায় আমরা লাস্ট একটা ওপেন শো করছি, মানে প্রথম। আমরা তো সবই আর কি ইয়ে করছি। ও লাস্ট যেমন জেলখানা থেকেও যোগাযোগ করছে, জেলখানায় দেখাতে চাইছে। এটা জেলখানা। এটা তো খুবই অদ্ভুত ভেরি এক্সপেরিয়েন্স। ইন্টারেস্টিং। হ্যাঁ। তো হয়তো খুব আর্লিয়েস্ট টাইমে জেলখানায় দেখানো হবে আর কি। তাই? হ্যাঁ, ও ওয়াও! তো আহ, হ্যাঁ, তো ওখানেও তো অডিয়েন্স আছে, তাদেরকে একটু হুম। দেখানো দরকার। তো শিল্পকলার শোতে যেটা থাকে না, যে ছবি শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা ইমোশন ক্যারি করি। হ্যাঁ। তো সেটা সেটা এক্সপ্রেশনে বোঝা যায়। হুম। হ্যাঁ, তো ধরেন সিনেমা শেষ হওয়ার পর আমরা বেশিরভাগ জায়গায় দেখছি অডিয়েন্স বের হয় না আমরা থাকলে। হ্যাঁ, হুম। এবং আমরা কেউ স্টার না। হ্যাঁ, তো ধরেন এখন স্টার আই আমাদের গেস। সাথে আমাদের এক্সপেরিয়েন্স জানার জন্য এই সিনেমায় যেখানে কোনো সুপারস্টার নাই, তথাকথিত অ্যাক্টর অ্যাক্ট্রেস নাই, সেখানে সেই ছবি শেষ হওয়ার পর অডিয়েন্স যখন অপেক্ষা করে এবং ধরেন লম্বা আলাপ হয়, তখন এটা তো, এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু, মানে আমরা রটারড্যামে 40-45 মিনিটের নিচে কখনো কিউএনএ শেষ করতে পারিনি। 15 রিয়েলি? মিনিটের কিউএনএ, মানে মানে অবস্থা খারাপ হয়ে যেত যে এত ইংরেজি কিভাবে। ওকে। সো আসলেই এটা খুব ভালো হয়েছে, এবং আমরা যেটা জানি যে এখানে জুলাই এর যে আপরাইজিং বা জি, জুলাই যে আন্দোলন, এটার একটা ছাপ আছে। এটা একটা নিউজে দেখলাম আমি যে এটার ছাপ আছে, তার মানে ওই গল্পটাই ডিফারেন্ট ওয়েতে স্যাটারের মাধ্যমে প্রকাশ করার একটা চেষ্টা। তো ওই গল্পটা আপনাকে কিভাবে মুভ করলো? মানে জুলাই যে হইলো একটা, হুম, জুলাই নিয়ে আপনার চিন্তা ভাবনা কি টিল নাও? আমরা কি আসলে, আমি দেখছি আপনার এটা নিয়ে যে জুলাইয়ের পরে আমাদের আসলে যেভাবে আগানো উচিত ছিল আমরা সেভাবে আগাতে পারি নাই। দেয়ার ওয়ার সাম, মানে আমরা এক্সপেক্টেড বইতে আগাইতে পারি নাই। সো এখন আসলে আপনার কি মনে হয় এখন আমরা কি রাইট ট্র্যাকে আছি নাকি নাই, বা কিভাবে যেতে পারি?
আমি কোন কোয়েশ্চেনটার আগে অ্যান্সার দিব, যে জুলাইয়ের চিন্তাটা কিভাবে আসলো যে সিনেমায় হ্যাঁ আসা, হ্যাঁ হ্যাঁ সেটা এটা দিয়ে এটা আসবো? আগে দেন। হুম আচ্ছা, ওই চিন্তাটা হচ্ছে ভাই যে এটাকে আমরা আদর করে বলি ছিপ দিয়ে মাছ ধরা। হুম হুম ঠিক হুম আছে, হুম, একদম। ইনসিডেন্টাল সিনেমা। হ্যাঁ তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আহ, আমরা যে ঘটনাবহুল পৃথিবীর মধ্যে আছি এখন, এখানে নানান ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ, হুম হুম এবং আমরা কোনোভাবেই রেজিস্ট করতে পারছি না। যেমন সকালে উঠে এমন একটা অদ্ভুত জিনিস ঘটে যাচ্ছে যেটা আমরা আশাও করিনি, হুম তারপর ইমিডিয়েট টাইমে আবার এমন একটা কিছু চলে আসছে যে ওটা আমরা ভুলে যাচ্ছি। হুম তো আমরা একটা খুবই রেসের মধ্যে আছি, এবং এই সময় এটাকে আমরা যে মাধ্যমগুলোতে ক্যাপচার করে রাখতে পারতেছি, আমাদের গণমাধ্যমের যে অংশগুলো, নিউজ, তারপর এই ধরেন ডকুমেন্টারি ফিল্ম, হ্যাঁ আমার কাছে মানে সবসময় মনে হয়েছে যে ফিকশনও আসলে রিয়েল টাইমটাকে ক্যাচ ইনসিডেন্টকে, করতে পারে। হ্যাঁ, টাইমটাকে ক্যাপচার করতে পারে, এবং এটা একটা সময়ের এভিডেন্স হতে পারে, হুম এবং পাশাপাশি এটা খুবই কানেক্টিং জিনিস হতে পারে। যেমন থাকে না, আমি একটা নিউজ যখন দেখি সেটা হুম কিন্তু নিউজ হিসাবে আমার মাথায় কিছু পয়েন্টস থাকে বা আমি ভুলে যাই, হুম কিন্তু একটা সিনেমা যখন দেখি বেশিরভাগ ক্ষেত্রেই যদি সিনেমাটার সাথে আমি কানেক্ট জার্নি করতে করতে পারি, পারি, কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু ওইটা আমি মানে ওটা অনেক দিন থেকে পর্যন্ত যায় ভাই, থেকে ওটা যায়। ছুটে হ্যাঁ না আর ওটা কি। ছোটে না, হ্যাঁ, রাইট। তো ধরেন ওইটা যেমন একটা ব্যাপার, হুম যে সময়টাকে তাহলে আরো ভালোভাবে ক্যাপচার করার একটা সুযোগ আসে। আর হুম আরেকটা হচ্ছে, যেহেতু সিনেমায় আরো ভাস্টলি বলা যায়, হুম আর আরেকটা জিনিস হচ্ছে এটা একটা সময়ের দলিলও আর কি। এটা হুম যে আর্কাইভ হিসেবে থাকে সেটা আসলে অনেক হেল্পফুল হয়। তো জুলাই এবং বন্যা এই ২ টা মানে অগাস্টে সরকার পতন হলো এবং তারপর বন্যা হলো, হুম হুম হুম, এবং সেই সময়টায় আমাদের মনে হয়েছে যে এই সময়টা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা যখন আমরা ঘটনার মধ্যে থাকি তখন কিন্তু ঘটনাটাকে প্রেডিক্ট করা খুব কঠিন ভাই। কারণ আমরা কোনো যেমন অ্যান্সারে পৌঁছাতে পারি না কিন্তু। ধরেন আচ্ছা এখন এখানে আগুন লাগছে, হুম আমরা আগুনের মধ্যে আছি। কতজন মারা গেল, কি, কি ক্ষয়ক্ষতি হলো, এবং এটার আফটার ইফেক্টস, এটা আসলে সময়ের সাথে সাথেই আসে। হুম ট্রু তখন কোনো জায়গায় পৌঁছানো যায় না আরকি। হুম কিন্তু আ মানে অগাস্টে আমরা যখন এই কাজটা করি আরকি, হুম আ তখন আমাদের এরকম অনেক প্রেডিকশনই কানার মতো করতে হয়েছে। কারণ এটা হাইলি পলিটিক্যাল ফিল্ম হুম এবং হাইলি ইনোসেন্ট সিনেমা। হুম এই সিনেমায় কোনো পক্ষপাতিত্ব আমরা করতে পারিনি আরকি। কারণ আমরা নির্মাতা হিসেবে খুব নিউট্রাল থাকতে চাইছি, সময়টা বলতে চাইছি। তো ওকে এখানে অনেক কিছুই আমাদের প্রেডিক্ট করতে হয়েছে সেই সময়। যেই প্রেডিকশনগুলো না মিললে এই ছবিটা হয়তো প্রোপাগান্ডা ফিল্ম হতে পারত। হুম অনেকেই এটাকে ওইভাবে ট্যাগ করতে পারতো, হ্যাঁ, হ্যাঁ, বা খুবই ইজি এটা ট্যাগ করা, খুবই, এখনো হয়তো খুবই, করতে চায়। হ্যাঁ, হয়তো চাই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় কি, সত্য তো সত্যই। হ্যাঁ সত্যকে আমরা কতই ম্যানিপুলেট করতে পারবো। হুম হ্যাঁ, কিন্তু দিন শেষে এটা সত্য। ট্রু তো আর্টের ক্ষেত্রেও আর্টিস্ট অনেস্ট থাকলে হুম এবং পক্ষপাতিত্ব না করলে, যে থাকে না যে আমি আমার নায়ককে একটু বেশি লিবার্টি দিচ্ছি আর হুম আমার ভিলেন ক্যারেক্টারটাকে আমি আরো খারাপ দেখাচ্ছি, হুম হুম হ্যাঁ, হুম হুম, এটা না। তো ওইটাই আর কি। আর জুলাই নিয়ে আহ, আমি যেহেতু এত বেশি পলিটিক্যালি বুঝি না, পলিটিক্সটা বুঝি না, বা সোসাইটি সম্পর্কে আমার জ্ঞান কম, কিন্তু আমার ছোট জ্ঞানে আমি যেটা বুঝি, যেটা আমি সিনেমাতেও দেখানোর চেষ্টা করেছি, বা যেটা আমি ফিল করি, সেটা হচ্ছে যে জুলাই তো এমনি এমনি হয়নি। হুম, জুলাই অনেকগুলো অপরাধ এবং অনেক দিনের চাপা কষ্টের ফসল। হুম, হ্যাঁ, যে অবশ্যই অবশ্যই। আমরা অনেক দিন নানান ব্যাপার নিয়ে কষ্ট পাইছি, হুম হ্যাঁ, বঞ্চিত হয়েছি, সেই জন্য জুলাই আসছে। এবং জুলাই যখন আসছে তখন আমরা সবাই এক হয়েছি, মানে এক হয়ে একদম। সকল মতাদর্শের মানুষ আমরা এক হয়েছি, হয়ে আমরা জুলাই ঘটাইছি। হ্যাঁ, আমাদের এই গণ অভ্যুত্থানটা হয়েছে, এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের সবার মনে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে আমরা এবার সবাই মিলে দেশটাকে করব। হুম, ছিল। কিন্তু এই সময় যাদের যেই সাধারণ মানুষরা, যারা শুধু এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল, যাদের নিজস্ব কোনো এজেন্ডা ছিল না, শুধু একটা সুন্দর দেশ তাদের এজেন্ডা ছিল, বৃহৎ একটা এজেন্ডা ছিল, হুম। তাদের স্বপ্ন কি পূরণ হলো?
সো পার্শিয়ালি একটা মেবি। হ্যাঁ, একটা গণ অভ্যুত্থানের পর একটা সময় অবশ্যই লাগে। হুম, এটা আমাদের মানতে হবে। অবশ্যই। একদিনে সবকিছু ঠিক হয়ে যায় না। না। কিন্তু এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। পজিটিভ অনেক কিছুই আছে যেটাকেও অ্যাপ্রিশিয়েট করা খুব জরুরি। হুম, এক চোখে দেখার কিছু নাই আরকি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এটাকেও অ্যাপ্রিশিয়েট করা খুব সাম জরুরি। চেঞ্জেস তো অবশ্যই হইছে। অবশ্যই হইছে। কিন্তু প্যারালালি বিচ্ছিন্ন আরো নানান ঘটনা ঘটতেছে যেগুলোতে আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, হুম, যাদের এজেন্ডা ছিল বাংলাদেশ, হুম, তারা শঙ্কিত হচ্ছে। ডেফিনিটলি। যে আমরা যেই স্বপ্নে দেশটাকে সাজানোর চেষ্টা করেছিলাম, এখন কি আবার ঐরকমই আবার কিছু মানুষজন হুম, নতুন লেবাজে এসে আমাদেরকে আবার ঠকাবে নাকি? তো ওই আশঙ্কাটাও আছে। কিন্তু আ আশা শেষ হয়নি। হুম, এখনো আমি পার্সোনালি নিজে খুবই আশাবাদী যে যেই স্বপ্নগুলো নিয়ে জুলাই ঘটেছিল, হ্যাঁ, সেগুলো অবশ্যই আমরা অ্যাচিভ করব এবং আ বাংলাদেশের বুকে আর জুলাই না আসুক আরকি। বাংলাদেশ শান্ত থাকুক। বাট আসলে যেটা হয় যে ভিতর থেকে কিছু চেঞ্জ হইতে হয়। জি, না হলে কিছু জায়গায় কিছু জায়গায় ওই একই জিনিসগুলো আবার আবার ঘটে। জি, যেমন আমরা এখন দেখতে পাচ্ছি কিছু, কিছু রাজনৈতিক দলের যে কালচার জি। সেটা আসলে ওই আগের যে রাজনৈতিক দলের হুম, আমরা হচ্ছে যে শিকার হইছি আরকি। শোষণের শিকার হইছি। মানে খারাপ খারাপ আচরণের শিকার হইছি। হুম, এখনো আমরা ঐরকম পলিটিক্যাল পলিটিক্যাল আচরণই দেখতে পাচ্ছি। জি, ওই যে ভাই কালচার, জি। হ্যাঁ? হুম, যে কোনো একটা নেতার বাড়ির নিচে যে দাঁড়ায় থাকা, হুম, 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 তার একটু দেখা পাওয়া, তার সামনে একটু আ সালাম দেয়া, জি, তার কাছ থেকে হয়তো কিছু একটা সুবিধা নেয়া। জি, এই জিনিসগুলো এখনো ঘটছে এবং জি। এটা চোখের সামনে দেখতে পাচ্ছি হুম, যে হুম, হুম, আ তাদের খুব বেশি চেঞ্জ হয় নাই। তো ওই মানুষগুলোকে যদি হয়তো আ জুলাই থেকে কিছুটা শিক্ষা নিত, হুম। হুম? তাহলে হয়তো আমাদের জন্য আরো বেটার হইতে পারতো। সেটা হয়নি। হয়তো সামনে আরো কোনো ঘটনায় কোনো একটা কিছুতে হয়তো এটা চেঞ্জ আমাদের আসবে। আমাদের বুঝতে আসবে। সেই আশাই করতেছি। সো সিনেমাতে যদি আবার ফিরে যাই। এই মুহূর্তে অদ্ভুতই বানাচ্ছি। হুম, আ আর প্যারালালি তো আর&ডির কাজ অনেক কিছুই চলতেছে এবং পাশাপাশি আমি আ নতুন নির্মাতাদের প্রজেক্ট কিউরেট করতেছি। আচ্ছা। আ যারা আ আমরা যারা একসাথে কাজ করি বা করি না, হুম, নানান জায়গায় আমরা কলিগ। চেষ্টা করতেছি যে আরো কিছু করা যায় কিনা। কারণ এখন যেই পরিমাণ কাজের প্রয়োজন সেটার তুলনায় আমার মনে হয় যে নির্মাতা এবং নির্মাণ ২ টাই কম। হুম, আর আরেকটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে মাইক্রো ড্রামা। এখন আমরা যেহেতু থ্রু সোশ্যাল মিডিয়া এরকম ছোট, ছোট কনটেন্ট দেখতে বেশি অভ্যস্ত হয়ে গেছি। হুম, তো আমার কাছে এটাকে অডিও ভিজুয়াল মিডিয়াম লাগে। আমরা এটাকে সিনেমা, ফিল্ম এসব নানান কিছুতে বলি। কিন্তু আমার হুম। কাছে এগুলো সবকিছুই ফিল্মই লাগে আরকি। আচ্ছা। তো আমি ওই মাইক্রো ড্রামা নিয়েও কাজ করতেছি মাইক্রো যে ড্রামা ইন এ সেন্স রিলস টাইপের। হ্যাঁ, শর্টস টাইপের। এই যে আমরা আচ্ছা। শর্ট স্টোরি গুলো দেখি না? ছোট, হ্যাঁ, ছোট গল্প ২ হ্যাঁ। মিনিট ৩ ২ মিনিটের মিনিট ৩ মিনিটের রাইট। বা ১ মিনিটের নিচে হুম। এরকম ছোট, ছোট মাইক্রো কারণ ড্রামা। এখন হয়ে গেছে কি মানে আমি অনেককে বলি এটা যে রিলস ইজ দ্য নিউ আর্ট ফর্ম। হুম, মানে এটা অবশ্যই। এটা আমি বলি আরকি। কারণ হ্যাঁ, অবশ্যই এটাকে কোনোভাবে ডিনাই করার অস্বীকার করার সুযোগ সুযোগই নাই। নাই ভাই। বিকজ আমরা যে পরিমাণ কনজিউম করি জি, 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 রিলস মানে একটা জিনিসের কনজাম্পশন যখন বেড়ে যায় জি, সেইটা সেইটাই আসলে আর্ট হয়ে ওঠে দিন জি, দিন শেষে। জি। সেটা হয়তো শুরুতে এমনভাবে শুরু হয় যে হুম, হুম, হুম। এমন কেউ বানাচ্ছে, এমন কিছু বানাচ্ছে যেগুলো খুব বেশি হয়তো রুচিশীল না ওই জি, অর্থে। জি। কিন্তু আল্টিমেটলি দেখা যায় যখন এটা জনপ্রিয় হয়ে যায় তখন হুম, মানুষজন এটাতে জয়েন করে, এটাতে জি। নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। সো তাহলে আপনি ওটা নিয়ে কাজ করতেছেন। রাইট? হ্যাঁ, আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা গল্পের না ভাই আ সাইজ, স্পেস, টাইম এটার আসলে নির্দিষ্ট ইয়ে আছে। ধরেন একটা ছোট গল্প হুম, সেটা আসলে এই টাইনি স্ক্রিনে আমার পার্সোনালি দেখতে ভাল লাগবে। হ্যাঁ? হুম, এটার জন্য আমার কমিউনিটির সাথে আমার একটা লার্জার অডিয়েন্সের সাথে বসে মানে ধরেন না যে আমি একটা খেলা স্টেডিয়ামে উপভোগ করা আর নিজের পার্সোনাল টেলিভিশনে উপভোগ করার মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, তো ধরেন এরকম অনেক কনটেন্ট আছে হুম। যেই কনটেন্টটা আমার আসলে প্রাইভেট স্ক্রিনে আমি নিজের মতো আমার নিজেকেই দেখতে হবে। হ্যাঁ এবং ধরেন আমি কোথাও যাচ্ছি যে দেখে ফেললাম। হুম, হ্যাঁ? এত ইয়ে করতে হচ্ছে না। তো এরকম গল্পও তো আছে। তো ওইটাও তো অ্যাড্রেস করা জরুরি। আবার হুম, এরকম গল্পও আছে যেই গল্পটা একা দেখলে আসলে চলবে না। এটা একদম জনস্রোতের সাথে দেখতে হবে।
হুম থাকে না যে পাশের লোকটা সিটি দিবে, ওই সিটি আমার ভিতরেও চলবে, হুম পাশের লোকটা কাঁদবে, আমিও আসলে নিজেকে সামলাতে পারবো না। হ্যাঁ তো ওইটার জন্য সিনেমা হলই দরকার। হুম তো যেই গল্পের যেই স্পেস, সেই স্পেসের জন্য আমরা বানাবো আর কি। তো এটা কত বড় কত ছোট কাদের জন্য, এটা ইম্পর্টেন্ট না আর কি। ভেরি গুড। মানে এই জিনিসটা নতুন নতুন জানলাম যে মাইক্রো মাইক্রো ড্রামা। মাইক্রো ড্রামা। হোপফুলি আমরা ভালো কাজ এখানেও পাবো, আশা করছি। উম, আমার আসলে প্রশ্নের ভান্ডার শেষ মোটামুটি, বাট স্টিল কিছু বিষয় যেগুলা একেবারে মানে আমাদের আমাদের অডিয়েন্সের জন্য এগুলো কি বলে কুইক ফায়ার রাউন্ড। সো এখানে যেটা হলো যে আপনার প্রিয় 5 জন বাংলাদেশের সিনেমার মানে ডিরেক্টর নাম বলতে হবে, প্রিয় 5 থেকে 6 জন বা ভাই যে এরকম কয়জন তো পারেন। আমার সেট করা নাই কিছু। তারপরেও মানে আপনি যে কয়জনের নাম বলতে পারেন। জহির রায়হান, আলমগীর কবির, হুম তারেক মাসুদ, মোর্শেদুল ইসলাম। আচ্ছা এই সিরিয়ালটা হচ্ছে আমার পুরানা সিরিয়াল, আচ্ছা বাংলাদেশি হ্যাঁ ফিল্মমেকারদের। নতুন সিরিয়ালে আমি যদি বলি, হুম। মেজবাহ রহমান সুমন। ওনার রোহিতটা কেমন ছিল আপনার আপনার অ্যানালাইসিস? আমার খুবই ভালো লাগছে, কারণ আমি এই ছবিটা দেখছি রটরডামে, এবং আমি ওয়াও বিদেশি অডিয়েন্সদের সাথে বাংলাদেশি ছবির প্রতিনিধি হিসেবে দেখছি। তো আমার জন্য এটা আরো স্পেশাল ছিল আর কি। এটা আচ্ছা একটা অদ্ভুত জার্নি আর কি। ওকে নতুনদের মধ্যে অনেকেই, নুহাস অনেক ইন্টারেস্টিং কাজ করতেছে। নুহাস হ্যাঁ, তারপর শাওকি ভাই অনেক ইন্টারেস্টিং কাজ করতেছে। হুম রাফি অনেক ইন্টারেস্টিং কাজ করতেছে। রায়হান রাফি ভাই ওকে। তো আরো অনেকেই আছে আর কি। হ্যাঁ ডেফিনেটলি আরো অনেকেই আছে, বাট যে যে কয়টা পারলাম। সো ফাইনালি আসলে খুব ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে। আমার খুবই ভালো লাগলো ভাই, কারণ পডকাস্টে আসলে তো অনেক কিছু বলতে যে মানে আবার ফিরে যাওয়া যায় আর কি। হ্যাঁ খুব ইন্টারেস্টিং। পডকাস্ট জিনিসটা ভালো, কারণ কি আপনার হচ্ছে ধরেন শোনা যায় একজনের কথা আরাম করে, জি। মানে 1.5-2 ঘন্টা শোনা, মানে তার যত বক্তব্য আছে বা সবচেয়ে বেশি বলার যে জায়গাটা, জি, ওইটা শুনতে ভালো লাগে। সো আমি খুব এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আপনাকে অনেক হোপফুলি ধন্যবাদ ভাই। হ্যাঁ হোপফুলি সামনে আমরা আবার বসবো, কোনো একটা কিছু নিয়ে বসবো নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।